জাস্ট কি করছি, আমব্রেলার সাথে রেইনির প্রবাবিলিটি বের করছি প্রথমে, এই যে এটা। তারপরে নো আমব্রেলার সাথে সানি বের করলাম, এই যে এটা। তারপরে কি করলাম, আমব্রেলার সাথে রেনি বের করলাম, তারপরে হচ্ছে এই যে এটা। সো এই তিনটা, জাস্ট এই তিনটা একত্রে, যেহেতু রেনির সাথে আমব্রেলা, সানির সাথে নো আমব্রেলা, আবার রেনির সাথে, এই তিনটা কি হবে, তিনটা গুণ হবে, গুণ হয়ে যেটা পাবো এটাই হচ্ছে এটার জয়েন্ট প্রবাবিলিটি। অর্থাৎ আমার যদি আমব্রেলা, নো আমব্রেলা, আমব্রেলা আনি, সেই ক্ষেত্রে এই গত 3 দিনের আবহাওয়া রেনি সানি রেনি হওয়ার প্রবাবিলিটি কি ছিল, এটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। এখন কোনো কারণে আপনাকে হিডেন বলে দিল না, আপনাকে বলে দিল যে আজকে আমব্রেলা আনছে, আগামীকালকে আনে নেই, এর পরের দিন আবার আমব্রেলা আনছে, সেইটা মানে এই সিকোয়েন্সটা যদি ঘটে, অবজার্ভ করি, সেই ক্ষেত্রে ওই 3 দিনের আবহাওয়ার কন্ডিশনটা বের করতে, মানে ওই 3 দিনের হিডেন স্টেটটা বের করতে বললো আপনাকে। সো সেদিন যে আমব্রেলা ছিল, আনছিল যখন সে, আপনি একটু দেখেন, যেদিন সে প্রথম আমব্রেলা আনছে, ওর ওই দিনের আবহাওয়া রেনিও হইতে পারতো, সানিও হইতে পারতো। তার মানে এখানে কিন্তু আমার দুইটা কন্ডিশন, সানির জন্য বের করতে হবে, রেনির জন্য বের করতে হবে। আমব্রেলা আনলে রেনি সানি দুইটা বের করব, আবার আমব্রেলা না আনলে এখানে সানি রেনি দুইটাই বের করব, এখানে আমব্রেলা আনলে রেনি সানি দুইটাই বের করব। বের করার পরে আমাদের যদি আমব্রেলা আনলে রেনির যেটা পাবো, যখন 0.7 পাইলাম, আর আমব্রেলা আনলে সানি পাইলাম 0.23, তাহলে অবশ্যই 0.7 বেশি, তাহলে ওইটা আমাদের অ্যান্সার হবে। তার মানে ওই দিন আমাদের রেইনি ছিল। আবার যেদিন আমব্রেলা আনে নাই, ওই দিন সানি হওয়ার প্রবাবিলিটি পাইছি 0.8, আর যেদিন আমব্রেলা আনে নাই ওই দিন রেনি হওয়ার প্রবাবিলিটি পাইছি 0.2। তার মানে আমি দেখতে পারতেছি হিডেন স্টেটটা সানি হওয়ার প্রবাবিলিটি বেশি ছিল। পরের দিন আমব্রেলা আনছে, ওই দিন রেনি হওয়ার প্রবাবিলিটি ধরেন হচ্ছে আবার পাইলাম 0.6, আর না আনার পাইলাম 0.4। তাহলে ওই দিন রেনি হওয়ার প্রবাবিলিটি 0.6 বেশি, তার মানে রেনি। তার মানে আপনি তখন অ্যান্সারে বলে দিবেন যে যদি সে আমব্রেলা আনে, আনে নাই, পরের দিন আনে, সেই ক্ষেত্রে প্রিভিয়াস 3 দিনের আবহাওয়া রেনি সানি রেনি হওয়ার প্রবাবিলিটি বেশি ছিল। কারণ কি এই দুইটাই তখন কিন্তু বের করা লাগতেছে। আর এখানে কিন্তু আপনাদের অলরেডি অবজারভেশনটা বলে দিছে। সো সেই ক্ষেত্রে এখানে ক্যালকুলেশন গুলা কিন্তু একটু জাস্ট চেঞ্জ হবে, দুইটাই হবে। এখানে যেমন একটার জন্য করছে শুধু রেনির জন্য, যোগ দিয়ে এটা সানির জন্য হবে। সো আপনাদের ইকুয়েশন আপনারা যেভাবেই করেন, আপনারা ভালো যেটা বুঝেন, আমি বলি নাই আমি এই ম্যাথ করাইছি মানে এইটাই হচ্ছে এইভাবেই করা লাগবে, আপনারা যেইটা মানে সুবিধা বুঝতে। ক্লাসে আপনাদের এই সিকোয়েন্সটা আমি অনেকভাবে লেখা দেখাইছি, এইভাবে ডাবল জয়েন্ট প্রবাবিলিটি সিকোয়েন্সটা অনেকভাবে লেখা যায়। অভিজিৎ, বুঝতে পারছেন এবার? জি ম্যাম। আপনি শুধু একটু খেয়াল রাখবেন যে আমি যেই সূত্রটা ইউজ করতেছি সূত্রটা যেন ভ্যালিড হয়, মানে অনলাইন যে কোনো সোর্স থেকে নিয়ে করি, ভ্যালিড কোনো সোর্স থেকে নিয়ে করি আমরা। ওকে। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে। আপনিও মনে হয় বলছিলেন এর আগে যে যেমন হচ্ছে যে ধরেন যে যদি কোন একটা কিছু ডিপেন্ডেন্ট হয় তাহলে হচ্ছে যে ওইটার ইয়ে ধরে, মানে আমরা ইসেতে যেমন করছি কন্ডিশনাল প্রবাবিলিটির উপরে যে হ্যাঁ, হ্যাঁ, এটা গিভেন, এভাবে করে তারপরে সবগুলা গুণ করে। হ্যাঁ, 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 ওইটা কিন্তু আমি ক্লাসে আপনাদের বোর্ডে করাইছিলাম, যে জি ম্যাম, জি প্রথমে ম্যাম। এইটা ধরবো, তারপরে এইটার সিকোয়েন্স গুণ করবো সিরিয়ালি, অথবা সরাসরি এটা করার সাথে সাথে এটা গুণ করে ফেলবো, আবার এটা করার সাথে সাথে এটা গুণ করে ফেলবো, দুইভাবেই করতে পারেন। জি ম্যাম, বুঝতে পারছি। আপনার যেটা সোজা মনে হয় সেটাই করেন, সমস্যা নেই, একই কথা, ওই ঘুরে ফিরে দেখবেন যে আউটপুটে একই জিনিস গুণ হয়। আচ্ছা, এবার আসে ওই যে যাদের যাদের বলছিলেন যে ম্যাডাম কিভাবে পড়বো, বা আমি একটু তাও, আজকে ওভারভিউ করার কথা না, পরীক্ষার আগের দিন, এটা কোনো ভ্যালিড রিজন না আপনাদের আবার ওভারভিউ ক্লাস নেওয়া, যেহেতু আমি লাস্ট ক্লাস নিছি। লাস্ট ক্লাস আপনারা অনেক কম প্রেজেন্ট ছিলেন, অনেকে মাঠে খেলাধুলা করছেন, ক্লাস করেন নাই, বাট আজকে আবার আমাকে এই পরীক্ষা আছে, দেখা গেছে যে দুইটা ডিউটি ছিল, এই যে সন্ধ্যা 6টার পরে বাসায় আসে আপনাদেরকে আবার অনলাইনে ক্লাস নেওয়া লাগতেছে। সো আপনাদের যদি প্রবলেম থাকে, আমি সেটা ভাবছিলাম, সেটা কিন্তু সলভ করে দিলে আমারও ভালো লাগতো, যে আপনারা প্রবলেমে পড়ছেন, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠাইছেন বা ক্লাসে দেখাচ্ছেন, আমি সলভ করে দিলাম ম্যাথ করে। বাট এখন যদি আবার বলেন, আবার ওভারভিউ করেন, ওই দিন একবার করছেন, আমরা ক্লাস ইচ্ছে করে আসি নাই, সেটা কিন্তু কখনোই ভালো কিছু না। ওকে। আচ্ছা, আমি তাও একটু ওভারভিউ করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদের যে গেমের যে স্লাইডটা ছিল, গেম থেকে আমি বলছিলাম যেগুলা যেগুলা পড়া লাগবে নোট করে নেন, আমি আর রেকর্ডিং দিচ্ছি না। ওকে। আপনাদের এখান থেকে আপনার এই পার্থক্যগুলা পড়বেন।
প্রথমেই, যে টাইপস অফ গেমের যে পার্থক্যগুলো, যে ডিটারমিনিস্টিক স্টকেস্টিক গেমের মধ্যে পার্থক্য কি, ডিটারমিনিস্টিক কি ছিল, যেটা আগে থেকে আমরা পরের স্টেটটা ডিটারমাইন করতে পারি, যে আমি কোন দিকে গেলে কোনটা যাবে। যেমন আমি টিকটক টয় যখন খেলি, ক্রস দিলে আমি মানে কোন দিকে হচ্ছে আমার গোলের দিকে যাচ্ছি কিনা। স্টকেস্টিক হচ্ছে যেটা পুরোটাই প্রবাবিলিটির উপরে, পরের স্টেট আমরা কখনোই প্রিডিক্ট করতে পারি না। যেমন লুডো খেলা, কত উঠবে আমি জানি না, পরের স্টেটে আমি কোথায় থাকবো জানি না। সো এটার পার্থক্য পড়বেন, ওয়ান প্লেয়ার টু প্লেয়ার গেম কি, জিরো সাম গেম কি, নন জিরো সাম গেম কি, জিরো সামের সাথে জেনারেল গেমের পার্থক্য কি, এখানে এগুলো আছে আপনাদের। এই যে জিরো সাম গেমে অবশ্যই একজন উইন হয় একজন লুজ হয়। যে উইন হয় তার ভ্যালু হচ্ছে +1, আর যে লুজ হয় তার ভ্যালু হচ্ছে -1। তো +1 -1 যোগ করলে অলওয়েজ কি হয়, আউটপুট জিরো। তো এই জন্য এগুলোকে জিরো সাম গেম বলা হয়। যেমন এখানে আপনাদের এক্সাম্পলও আছে, এই যে এরকম, যে টিকটক টয় গেম। সো এটা দেখেন যে এই যে জিরো দিয়ে সে উইন হয়েছে, তার উম, মানে যে কিনা আমার প্রতিপক্ষ, সে উইন হয়েছে, সে -1, আর আমি যদি জিতি তাহলে +1, আর যদি ড্র হয় তাহলে জিরো। এই ধরনের গেমগুলোকে বলা হয় জিরো সাম গেম। সো নর্মাল আবার কিছু গেম আছে জেনারেল গেম, যেগুলো দুইজনে একত্রে উইন, মানে মানে দুইজনই, কেউ কারো প্রতিপক্ষ থাকে না। যেমন এখান থেকে কয়েন কালেক্ট করা, দুইজনে একই সাথে খেলে এখানে কোঅপারেশন হইতে পারে, কম্পিটিশনও থাকতে পারে। ঠিক আছে। সো এইগুলো হচ্ছে পার্থক্যগুলো, এখান থেকে দেখবেন পারফেক্ট ইনফরমেশন গেম কি, এই কয়েকটা জিনিসের ডিটেল যদি জানেন তাহলে পার্থক্য আকারে লিখতে পারবেন। তারপরে পড়তে বলছিলাম হচ্ছে এইগুলার, আপনাদের বলছিলাম যে মানে সুডো কোড, যেমন আপনাদের পরীক্ষা তো আমি সিটিতে দিছিলাম। সো সুডো কোড পড়া লাগবে। যেমন আপনাদের মানে কি বলবো, ওই যে মিডের মধ্যে কিন্তু একটা সুডো কোড আসছিল ট্রি সার্চের। সো এরকম সুডো কোডগুলো পড়া লাগবে, শুধুমাত্র এই স্লাইডে সুডো কোড পড়লেই হবে, আপনাদের অন্য কোনো অ্যালগোরিদমে সুডো কোড পড়তে না করছে। এখানে দুইটা আপনাদের টোটাল অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে মিনম্যাক্স, একটা হচ্ছে আলফাবিটা প্রুনিং টি, মানে গেমের। সো মিনম্যাক্স আর আলফাবিটা দুইটারই সুডো কোডগুলো পড়ে ফেলবেন এখান থেকে। সো এই ছিল আমাদের হচ্ছে কিছু, এই যে ডিটারমিনিস্টিক গেম, জিরো সাম গেমের এক্সাম্পল আছে, এগুলো এক্সাম্পল সহ যদি বলে ডিটারমিনিস্টিক গেম কি বা জিরো সাম গেম কি এক্সাম্পল দিয়ে বলো, তখন আপনারা টিকটক টয় গেমের এক্সাম্পল দিতে পারেন, যেগুলো আছে এগুলো নিজেরাই দিতে পারেন, অথবা কোন একটা গেমের নাম বলে দিল, টিকটক টয় গেমটা কেন জিরো সাম গেম। ঠিক আছে, এইভাবে আপনারা এক্সপ্লেন, এখানে যে সুডো কোডগুলো লেখা আছে এইগুলো আপনারা পড়বেন ভালো করে। তারপরে হচ্ছে মিনম্যাক্স অ্যালগোরিদম আর একটা হচ্ছে আলফাবিটা। যদি দুইটাই অ্যাপ্লাই করতে বলে কোনো ট্রি দিয়ে, বললো কোনটা ইফিশিয়েন্ট, তখন আপনার অবশ্যই যেটা লাগবে যে হাউ ইফিশিয়েন্ট, মানে কোনটা কত, কোনটা টাইম কমপ্লেক্সিটি কত, কোনটা স্পেস কমপ্লেক্সিটি কত। সো স্পেস কমপ্লেক্সিটি টাইম কমপ্লেক্সিটি আমাদের দুইটাতেই দেওয়া আছে, মিনম্যাক্স আলফাবিটা দুইটাই দেখবো, দেখে ওইটা পড়বো। তারপর আমাদের যে মেন সমস্যাটা ছিল রিসোর্সের লিমিট। সো রিসোর্স লিমিটটা এখানে মানে আমাদের গেমের মধ্যে একটা প্রবলেম। সো এই যে এত ডেপথে যে সব রিসোর্স সার্চ করে আমাকে আউটপুট জেনারেট করতে হয়, সো এটা সলিউশনটা কি ছিল, এটা সলিউশন ছিল ডেপ লিমিটেড সার্চ ইউজ করা। সো ডেপ লিমিটেড সার্চের জন্য আরেকটা জিনিস হচ্ছে, আমরা কিন্তু ট্রি সার্চিং এ দেখি যে একবারে লিফ নোডেই শুধু ভ্যালু দেওয়া থাকে, মিডল ভ্যালুগুলো ইভালুয়েট ভ্যালুগুলো দেওয়া থাকে না, যে এই দিক দিয়ে আমি গোলে পৌঁছাইলে এখানে কত দিয়ে পৌঁছাইতে পারবো। লাস্ট একটা ইভালুয়েশন ভ্যালু থাকে, কিন্তু মিডল ভ্যালুগুলো থাকে না। তখন আমাদের কি করা লাগে, রিপ্লেস টার্মিনাল ইউটিলিটি উইথ এন ইভালুয়েটর ফাংশন ফর নন টার্মিনাল পজিশন। এই যে এগুলো কিন্তু নন টার্মিনাল, মাঝখানে সব, এটা না টার্মিনাল। সো নন টার্মিনাল ভ্যালুগুলোও কিন্তু আমাদের তখন ক্যালকুলেট করা লাগে। সো ডেপটা কেন ম্যাটার, ডেপ এই যে রিসোর্স লিমিটের ক্ষেত্রে, so এগুলো একটু দেখবো। আর হচ্ছে এইগুলা পড়া লাগবে না, ইভালুয়েশন ফাংশনটা কি এটা জানবো জাস্ট, বাট কিভাবে বের করা হয় সূত্র টুত্র শিখা লাগবে না এগুলা। তারপরে হচ্ছে আপনারা দুইটা গেম পুরোপুরি সব শিখবেন, মিনম্যাক্স প্রুনিং, আলফাবিটা, আলফাবিটার সুডো কোড, আলফাবিটা প্রুনিং। তারপরে এটার হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি কত, এগুলা সবকিছু, যে আলফাবিটার প্রুনিং এর কয়েকটা এক্সাম্পল এখানে করে দেওয়া আছে। এই ছিল গেম থেকে। গেম থেকে আপনাদের ম্যাথমেটিক্যাল, মানে যদি আসে টি সার্চিং গুলাই বেশি আসে, আর থিওরিও আসে। থিওরি আসলে ওই যে যেইগুলো থিওরি অলরেডি বললাম, সুডো কোড, সামনের দিকে হচ্ছে গেমের পার্থক্যগুলো, এই টাইপের জিনিসগুলা, বা কোনো এক্সাম্পল সহ ব্যাখ্যা করা, এই জিনিসগুলো পড়লেই হবে।
এইট স্লাইডের জন্য। তারপরে হচ্ছে আপনাদের প্রবাবিলিটিতে আমি একটু পরেই যাচ্ছি, এই ফাজি লজিকে চলে যাই একটু। ফাজি লজিকের জন্য আপনাদের থিওরিও আসে, ম্যাথও আসে। হুম। দুইটা কোশ্চেন আসলে একটা দেখা যায় ম্যাথ, একটা থিওরি, এরকম আসে অনেক সময়। আবার কোনো সেটে দুইটাও থিওরি চলে আসে, যদিও এ সেট বি সেট আপনাদের কিন্তু টোটাল 50, মানে অর সহ 50 মার্ক। তো 50 50 100 মার্কের কোশ্চেন হয়। তো মাত্র 6টা স্লাইড, খুব বেশি কিন্তু পড়া না। হয়তো আপনাদের মনে হচ্ছে স্লাইড 6টা, বাট স্লাইডগুলো কিন্তু ছোট ছোট। হ্যাঁ। সো কোশ্চেন করার এরিয়াটা খুবই কম, সব স্লাইড থেকে থিওরি ম্যাথ থাকবে, শুধুমাত্র বলতে পারি যে প্রবাবিলিটিটা শুধু ম্যাথের জন্য করলেই হবে। ওকে। সো ফাজি থেকে যেগুলো পড়বেন, যে ফাজিটা কেন টিপস থেকে মানে বেটার। যে ক্রিপস, ধরেন আপনাকে একটা কোনো সিনারিও দিল, ধরেন হচ্ছে কোন একটা সিনারিও যেটার মধ্যে আপনি ফাজি দিয়ে ডিসিশন নিলে ভালো হবে না ক্রিপস দিয়ে ডিসিশন নিলে ভালো হবে। তো এই ধরনের কোন একটা সিনারিও দিলে যদি বলে কোন সেটটা ভালো হবে এক্সাম্পল সহ ব্যাখ্যা করতে, তখন ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ। আর যদি ডিরেক্ট কোশ্চেন আসে তাহলে ফাজি লজিক কি, ফাজি সেট কি, এই জিনিসগুলা পড়বেন। সবচেয়ে ইম্পর্টেন্ট আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে আপনাদের ফাজি ইনফারেন্স ইঞ্জিন। এই যে এখানে এই যে ফাজি ইনফারেন্স ইঞ্জিন, যেটা আপনাদের পরীক্ষা তো সিটিতেও আপনারা মোটামুটি পার্সেন্ট, সিটির মার্কস তো অলরেডি দিচ্ছে আপনাদের। তো এই 4টা স্টেপ ব্যাখ্যা করতে পারেন, এগুলো থিওরির জন্য বলতেছি। তারপর হচ্ছে ফাজি রুলস কিভাবে লেখা হয় জানলেন। এই ফাজি সেট কিভাবে ভ্যালু ডিফাইন করে, ওয়ান কখন হয়, জিরো কখন হয়, ওয়ান জিরোর মাঝখানের ভ্যালুকে কখন বসাই আমরা, এই জিনিসগুলো আপনারা জানবেন। তারপরে এই যে কমন একটা এক্সাম্পল টলম্যানের, এটা যদি আপনাদের কয়েকটা ভ্যালু দিয়ে দিল, কতগুলা হাইট দিয়ে দিল, সো সেই ক্ষেত্রে এই ফাজি ভ্যালুগুলো ক্যালকুলেট করতে বললো। যদি এটা বলে তাহলে অবশ্যই এটা তো ফাজিফিকেশন, তার মানে অবশ্যই মেম্বারশিপ লাগবে, ডিগ্রি অফ মেম্বারশিপ মানে মেম্বারশিপ ফাংশনটা লাগবে। সো মেম্বারশিপ ফাংশনটাও এরকম আপনাকে বলে দিলে তারপরে আপনারা তখন প্রতিটা হাইটের জন্য 172-এর জন্য ফাজি পাইলাম কত, 0.24, এভাবে ক্যালকুলেট করতে পারেন। বা হচ্ছে কোনটা বেটার, এগুলা ব্যাখ্যা করতে গেলে আপনারা এই ধরনের সিনারি ইউজ করতে পারেন, যে ফাজি ভ্যালু কিভাবে আমরা ক্রিপস থেকে বেটার। এই ছিল থিওরির। এইগুলা থিওরি বলতে ওই যে টলম্যান, এগুলো ম্যাথের জন্য আসতে পারে, যে কোনো সিনারিও দিয়ে আসতে পারে। আর হচ্ছে এগুলো তো রুলস কিভাবে লেখা হয়, রুলসের ভ্যালু কিভাবে আসে, অর থাকলে মিনিমাম, অ্যান্ড থাকলে, সরি, অর থাকলে ম্যাক্সিমাম, অ্যান্ড হইলে মিনিমাম, এগুলা ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না, মানে আপনাদের জাস্ট সিটিতে আমি দিছিলাম যেন মার্কটা ভালো পান এই জন্য। এত ইজি কোশ্চেন ফাইনালের জন্য অন্তত না। বাট হচ্ছে যদি আপনাদের 4টা স্টেপ ব্যাখ্যা করতে বলে, বা যদি শুধু রুলস ইভালুয়েশন কিভাবে করে সেটা বলে, তখন আপনার এই এক্সাম্পলগুলো দিয়ে ব্যাখ্যা করতে পারেন। হ্যাঁ। সো এই 4টা স্টেপগুলো আপনারা পড়বেন এগ্রিগেশন ডিফারেন্স এই পর্যন্ত। তারপরে ম্যাথের জন্য যেটা, এটা হচ্ছে এই যে ম্যাথ, এখানে আপনাদের আমি অলরেডি, এইগুলা কিন্তু আগে ছিল না, আমি এবার আপনাদের অ্যাড করে দিছিলাম করানোর জন্য যে ম্যাথগুলো আসলে কিভাবে হয়। এটা আপনারা ল্যাবেও করার কথা, ল্যাবেও সেম টাইপের এই এক্সপেরিমেন্ট এরকম ছিল 4টা স্টেপের। সো ধরেন রুম টেম্পারেচার দিয়ে দিল, হিটারের পাওয়ারটা আপনাকে বের করতে বললো। সেক্ষেত্রে অবশ্যই যেটা করে দেওয়া লাগবে যে আপনাদের হচ্ছে যেমন টেম্পারেচার, এখন টেম্পারেচার লেভেল কেউ 3টা ধরলেন, যে কোল্ড, মিডিয়াম, ওয়ার্ম, আবার কেউ কোল্ড আর ওয়ার্ম 2টা ধরলেন, সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হচ্ছে, রুলসও আলাদা হচ্ছে। সো তখন একটা ঝামেলা। সো এইগুলা পরীক্ষা আসলে অবশ্যই আপনাদের এই ভ্যালুগুলা বলে দিবে, যে টেম্পারেচার কয়টা লেভেলে ধরবেন, হিটারের পাওয়ার যেটা আউটপুট হবে সেটা কয়টা লেভেলে ধরবেন। তারপরে আপনাদের ধন কিছু রুলসও দিয়ে দিবে পরীক্ষায় যদি আসে, তারপরে আপনার কাজ হচ্ছে 4টা স্টেপ বের দিয়ে একটা আউটপুট জেনারেট করা। যেমন এখানে আমাদের এসির যেই হচ্ছে রুমের যে টেম্পারেচার ছিল 18, সেক্ষেত্রে হিটারের পাওয়ারটা কত বের করতে বলছে। সো আমরা দেখলাম যে আউটপুটে আমাদের পাওয়া গেছিল যে 18 ডিগ্রি সেলসিয়াসের জন্য হিটারের পাওয়ার ছিল 76%। সো এই ধরনের এক্সাম্পল দিয়ে ম্যাথগুলা করতে পারেন, বা মেম্বারশিপ ফাংশনে যে ম্যাথগুলা সেইগুলা বের করতে পারেন। এই টু এই দুই ধরনের ম্যাথগুলা করতে পারেন, আর বাকি সবকিছু থিওরির জন্য পড়বেন। আচ্ছা, এখন চলে যাই হচ্ছে প্রবাবিলিটি নিয়ে।
ইফতেকার বা যাদের প্রবাবিলিটি নিয়ে সমস্যা ছিল, প্রবাবিলিটি মূলত প্রথম দিকে স্লাইডটা একটু বড় হইলো, প্রবাবিলিটি এই যে এইগুলা এই জিনিসগুলো কিন্তু সবারই ম্যান্ডেটরি জানা, যে প্রবাবিলিটি ভ্যালু 0 থেকে 1-এর মধ্যে হয়, একটা ছক্কার প্রবাবিলিটি মারা, দুইটা একসাথে থ্রো করলে কত, এগুলো যদি না জানি বড় ম্যাথগুলো কখনোই আমরা বুঝতে পারবো না প্রবাবিলিটি। সো কন্ডিশনাল প্রবাবিলিটি কিভাবে লেখা হয়, এটার মিনিং কি, এই সূত্রটা ভেঙে লিখা কিভাবে লিখতে হয়, এগুলো জানা লাগবে। যেমন এটা হচ্ছে আমাদের কন্ডিশনাল প্রবাবিলিটির সূত্র, উপরে জয়েন্ট প্রবাবিলিটি, নিচে হচ্ছে যেটা গিভেন সেটা। ঠিক একইভাবে কন্ডিশনাল প্রবাবিলিটি থেকে আমাদের যেটা আসছে বাইস রুলস না। সো এই দুইটা, এই যে কন্ডিশনাল প্রবাবিলিটি, এইটাকে আমরা ভেঙে দুইভাবে লিখতে পারি, এই দুইটাকে কম্বাইন করে যখন আমরা একসাথে লিখি, তখন আবার যেটা পাই, এই যে এই দুইটা সূত্রকে যখন একসাথে কম্বাইন করি তখন যেটা পাই এটা হচ্ছে বায়াস রুলস। অর্থাৎ দেওয়া, এ গিভেন থাকলে যদি বি বের করতে বলে তাহলে অবশ্যই বি দেওয়া থাকলে এ গিভেন বের করা লাগবে। সো আপনাদের ডিপেন্ড করবে যে আপনার এই কন্ডিশনাল বা বায়াস রুলসই আসলো পরীক্ষায় ধরেন। এখন আপনাকে বলল যে ক্লাউড হইলে রেইন হওয়ার সম্ভাবনা কত, তার মানে বি হচ্ছে রেইন বের করতে বললো। এখন আপনাকে যদি পরীক্ষায় মানে দেওয়া থাকে কি, যদি এরকম হয় যে রেইন হইলে ক্লাউড দেওয়া আছে, তাহলে আপনি এই সূত্র ইউজ করবেন। আর যদি এরকম হয় যে রেইন আর ক্লাউড একত্রে ঘটার প্রবাবিলিটি দেওয়া আছে, হ্যাঁ, তার মানে জয়েন্ট প্রবাবিলিটি, তাহলে রেইন আর ক্লাউড যদি একত্রে ঘটার প্রবাবিলিটি আপনাকে দিয়ে দেয়, সেই ক্ষেত্রে আপনি কোনটা ইউজ করতে পারি, তখন আমরা কিন্তু আবার এই যে এইটা ইউজ করতে পারি, যে ক্লাউড হলে রেইন হওয়ার প্রবাবিলিটি আর দুইটা একত্রে ঘটার প্রবাবিলিটি দেওয়া আছে। সো এটা ডিপেন্ড করবে আপনার সিনারিওতে বা কি কি ভ্যালু আপনাকে দিয়েই দিছে আর কোনটা আপনাকে বের করতে বলতেছে, হ্যাঁ, তার উপরে সম্পূর্ণটাই ডিপেন্ড করবে। এখন ধরেন হচ্ছে এই এই ম্যাথটাই এই ম্যাথটাই আপনাকে দিয়ে দিল, সেই ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ আপনার কাছে দেওয়া নাই, যে ক্লাউড হলে রেইন হওয়ার প্রবাবিলিটি চাইছে, বাট প্রবাবিলিটি অফ ক্লাউড দেওয়া নাই। সো এই ম্যাথটা করতে গেলে আপনাকে এই দুইটা ভ্যালু দিয়ে দিছে, তো এটা তো আপনাকে বের করা লাগবে। সো প্রবাবিলিটি অফ ক্লাউড বের করার সূত্র কি, এটা আবার পাবো থেকে বলেন। এটা বের করার জন্য কিন্তু আমাকে আবার মার্জিনালাইজেশনে যাইতে হবে। মার্জিনালাইজেশনে আমি একটু যাই, পিছনে আবার পরে আসতেছি। মার্জিনালাইজেশনটা কি ছিল? মার্জিনেশন হচ্ছে কোন একটা জিনিসের প্রবাবিলিটি বের করার নিয়ম কি, জয়েন্ট প্রবাবিলিটি থেকে বের করি। যেমন হচ্ছে ক্লাউড আর রেন একত্রে হওয়ার সম্ভাবনা, যেহেতু আমরা এরটা বের করতেছি, এ হওয়ার প্রবাবিলিটি, মানে এ হওয়ার প্রবাবিলিটি গিভেন দ্যাট বিও হয়েছে, আবার এ হওয়ার প্রবাবিলিটি সাথে কি বি হয় না, কারণ বিটা তো আমরা জানি না, বি ঘটবে বি ঘটে নাই, দুইটা নিয়ে আমাদের যোগ করা লাগবে। সো এই দুইটা যোগ ফলে হচ্ছে টোটাল এ হওয়ার প্রবাবিলিটি। বুঝতে পারছি? এখন হচ্ছে আমার যদি কন্ডিশনাল আকারে দেওয়া থাকে মার্জিনাল প্রবাবিলিটি বাট কন্ডিশন থাকে, সো মার্জিনাল এ বের করার সূত্র কি, বি ঘটলে এ ঘটার প্রবাবিলিটি ইন্টু প্রবাবিলিটি অফ বি, আরেকটা কি, বি না ঘটলে এ ঘটার প্রবাবিলিটি ইন্টু প্রবাবিলিটি অফ নট বি। সো ডিপেন্ড করবে কিসের উপরে, আমার ভ্যালুগুলো কি কি দেওয়া আছে তার উপর। তার মানে দেখেন এই যে পি অফ এ আমাকে বের করা লাগতেছে, এটা কখন, যদি আমার কোনো ম্যাথ দিয়ে দিচ্ছে যেইখানে আমার আহ যেইখানে আমার এই এই ভ্যালুটা চাচ্ছে, বাট এই ভ্যালু দুইটা দেওয়া বাট এইটা দেওয়া নাই, তখন আমাকে আবার এই বা প্রি অফ বি দেওয়া নাই, তখন আমি কি করতেছি, আমার টেবিলের মধ্যে দেখেন এই যে এখানে জয়েন্ট প্রবাবিলিটি একটা টেবিল দেওয়া আছে, যে ক্লাউড আর রেন একত্রে ঘটটা, ক্লাউড রেন নট রেন, নট রেন ক্লাউড, নট ক্লাউড নট রেন, এই টেবিলটা দিয়ে দিল। সেক্ষেত্রে আপনাকে যদি এটা বের করতে বলে বলেন যে রেন হইলে ক্লাউড হওয়ার প্রবাবিলিটি কত, এটাই তো ম্যাথটা ছিল। সো রেন হইলে ক্লাউড হওয়ার প্রবাবিলিটি কত, উপরে কি হবে প্রবাবিলিটি অফ ক্লাউড রেন, নিচে প্রবাবিলিটি অফ রেন। এখন প্রবাবিলিটি অফ রেন যদি আপনাকে না দেওয়া থাকে, অবশ্যই যে এখানে দিয়ে দিছে এই জন্য এখান থেকে ভ্যালুটা নিয়ে নিচ্ছে 0.1, বাট এটা যদি না দেওয়া থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা ঠিক এই জয়েন্ট করে প্রবাবিলিটি ম্যাপ থেকে, করতাম। হ্যাঁ, মার্জিনালাইজেশন করে কিন্তু বের করা লাগতো। সো এটাই বললাম যে দেখা যাবে যে এই যেই ম্যাথগুলো আপনাদের প্র্যাকটিস করে সেগুলোর মধ্যে থেকেই পাবেন, হয়তো আপনাদের সবগুলো সূত্র জানলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কিভাবে ম্যাম, ভ্যালুগুলো। এখানে আরো কিছু রুলস ছিল, যেমন ইনফারেন্স আছে, স্যাম্পলিং আছে। তো হ্যাঁ, এগুলো কি আলাদা করে হচ্ছে কোনো ম্যাথ আসতে পারে এগুলোর জন্য? হ্যাঁ, মানে ইনফারেন্স। নাকি হচ্ছে আমাকে ওই যে বায়াস কোনো রুল দেওয়া থাকলো, এখানে আমি হচ্ছে আমাকে স্যাম্পলিং ইউজ করতে হচ্ছে, ওর মধ্যে না, আমাকে ইনফারেন্স বায়াস ইউজ করতে রুলসে হচ্ছে? কখনোই স্যাম্পলিং ইউজ করা লাগে না। স্যাম্পলিংটা কিন্তু পুরো আলাদা, স্যাম্পলিং এর সাথে আবার ওই লাইকলিহুড ওয়েটিং এর সম্পর্ক। আর ম্যাম, এখানে ইনফারেন্স তো ইউজ করতে পারি তাই না বায়াসে? হ্যাঁ, বায়াস ইনফারেন্স তো বলতে যত ধরনের প্রবাবিলিটি কম্বিনেশন সম্ভব সবগুলোকে আমরা একসাথে স্যাম্পলিং বলি না। জি ম্যাম। হ্যাঁ, এখন স্যাম্পলিং এর ম্যাথগুলো এই জন্য আলাদা আবার,
ধরেন কোন একটা স্যাম্পলের প্রবাবিলিটি বের করতে বলতে পারে, সেটা হইতে পারে। বাট যদি অনেকগুলো স্যাম্পল একসাথে দেওয়া থাকে, সেইটা আবার ওই যে স্যাম্পলিং বা লাইকলিহুড ওয়েটিং এর ম্যাথগুলোতে চলে যাবে, দেখা যাবে। হ্যাঁ, ইনফারেন্সের ম্যাথ প্রবাবিলিটির সাথে রিলেটেড সবগুলোই একই। তো এই জয়েন্ট প্রবাবিলিটি দেখলাম আপনাদের, এই যে এখানে একটা সিনারিও দেওয়া ছিল, ঠিক আছে, এটা কিন্তু কন্ডিশনাল প্রবাবিলিটি দেওয়া, যে একটা হইলে, যে ক্লাউড হইলে রেইন হওয়ার প্রবাবিলিটি আছে। আর আমাকে বলে দিচ্ছে, মানে সরি, এখানে রেইন হইলে ক্লাউডের হওয়ার প্রবাবিলিটি দেওয়া আছে, আর আমাকে বলছে ক্লাউড হইলে রেইন হওয়ার প্রবাবিলিটি কত। আর প্রবাবিলিটি অফ ক্লাউড, প্রবাবিলিটি অফ রেইন দুইটাই দেওয়া আছে। তার মানে আমি দেখতেছি আমাদের এই বায়াস রুলসের সূত্রটা বসাইলে আমরা এটা পেয়ে যাচ্ছি। সো তখন কিন্তু পেয়ে গেছি। আর যদি না দেওয়া থাকে ক্লাউডের ভ্যালুটা, আমরা কিন্তু এই এই সূত্র থেকে বা টেবিল থেকে বের করে নিতে পারতাম। সো এইরকম ভাবে আপনারা এগুলা জয়েন্ট প্রবাবিলিটির ম্যাথগুলা এগুলা এই পর্যন্ত করতে পারেন। এই কোনো কিছু প্রবাবিলিটি ধন ঘটারটা দেওয়া আছে, না ঘটারটা কিভাবে বের করবো, ওয়ান থেকে ওইটা বিয়োগ করতে পারি, ঠিক আছে। সো এক্সক্লুশনের সূত্রগুলা, মার্জিনালাইজেশন তো অলরেডি বলে ফেললাম, দুইটাই বললাম। আচ্ছা, এবার চলে যাই বাইজেন নেটওয়ার্কে, খুব ইম্পর্টেন্ট। বাইজেন নেটওয়ার্ক এখানেও আছে, পরের স্লাইডটা তো আমাদের আছে, আমি একটু ওইটাতে যাই, কারণ এখানে খুব একটা ভালো করে দেওয়া নাই, এখানে যাই। সো এখান থেকে আপনাদের এই যে বাইজেন নেটওয়ার্কটা হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটির একটা অংশ। সো এই যে বাইজেন নেটওয়ার্কটা দেওয়া আছে। সো এইটা থেকে আপনাদের এই যে এখানে ম্যাথ করাইছিলাম যে দুইটা একত্রে ঘটার প্রবাবিলিটি কত, এই কম্বিনেশনটা হওয়ার প্রবাবিলিটি কত। এখন এটা এগুলাকে কিন্তু জয়েন্ট প্রবাবিলিটি বলে। মানে একাধিক ইভেন্ট একত্রে ঘটার সম্ভাবনাকে বলা হয় জয়েন্ট প্রবাবিলিটি। যেমন বার্গেরি না হইলে, আতকুয়াক না হইলে, অ্যালার্ম বাজলে ডেভিড আর সোফিয়াকে কল দেওয়ার প্রবাবিলিটি কত। এটা বাংলাতেও লেখা থাকতে পারে, এই কথাটা যদি আপনাদের লেখা থাকে এরকম, যে সোফিয়াকে কল দিল, ডেভিডকে কল দিল, অ্যালার্ম বাজছে, বার্গেরি আতকুয়াক কোনোটাই হয় না, সেটার প্রবাবিলিটি কত। তার মানে আপনারা তো বুঝতে আছেন সবগুলো ইভেন্ট একত্রে ঘটার প্রবাবিলিটি চাওয়া হচ্ছে। সো আবার এইভাবে পি, এস কমা ডি কমা লিখেও দিতে পারে। আবার কি হইতে পারে, এগুলা এস ডি এগুলোর পরিবর্তে প্লাস এস মাইনাস এস এরকম দিতে, প্লাস এস মানে এটা ঘটা, মাইনাস এস মানে না ঘটা, বা এরকম নিগেশন চিহ্ন থাকতে পারে। আপনারা এগুলা কোশ্চেন দেখলেও বুঝবেন। এখন হচ্ছে এটা যদি সরাসরি ভাবে দেওয়া থাকে তাহলে তো জাস্ট একদম ইজি, শুধু আমরা এটা সূত্রটা বসাইলেই পেরে যাব। যদি কোনোটা না দেওয়া থাকে সেটাও কিন্তু আপনাদের করাইছে, যেমন অ্যালার্ম না থাকলে অ্যালার্মের সবগুলা কম্বিনেশন কিন্তু নেওয়া লাগবে, অ্যালার্ম ঘটা অ্যালার্ম না ঘটা এরকম। আবার হইতে পারে ধরেন এইটার মধ্যেই আমাদের এই বাইজেনের একটা নেটওয়ার্ক দেওয়া আছে, বাইজেন নেটওয়ার্কের মধ্যে আমাদের চাইলো প্রবাবিলিটি অফ যে অ্যালার্ম ঘটা, বা অ্যালার্ম ঘটার প্রবাবিলিটি কত যদি বার্গেরি ঘটে, এটা চাইলো। সো বাইজেন নেটওয়ার্ক থেকে আপনাকে কন্ডিশনাল প্রবাবিলিটি কোনো ম্যাথ আসলো, এটাও হইতে পারে। তখন আমাদের সূত্রটা কি হবে, যে প্রবাবিলিটি অফ উপরে কি হবে, অ্যালার্ম ঘটা ইন্টারসেকশন, আর কি আছে অ্যালার্মের সাথে, বার্গেরি ঘটা, এই দুইটা জয়েন্ট প্রবাবিলিটি। আর যেটা ঘটে গেছে, বার্গেরি ঘটে গেছে, নিচে হবে কি প্রবাবিলিটি অফ বার্গেরি, এটা। সো আপনাদের এই যে জয়েন্ট প্রবাবিলিটি এ আর বি একত্রে ঘটার প্রবাবিলিটি, এটা আবার কোত্থেকে পাবো, এই যে দেখেন এই দুইটার প্রবাবিলিটি চাইছে জয়েন্ট, বাকিগুলা কিন্তু নাই। সো আপনাদের বাকিগুলা ঘটা না ঘটা সব ধরে নিয়ে উপরে এটা বাইজেন রুলস দিয়ে করা লাগবে, আর এইটাও নিচেরটাও বাইজেন রুলস দিয়ে করা লাগবে। যেহেতু বি কার উপরে ডিপেন্ডেন্ট করে না, তার মানে শুধু প্রবাবিলিটি অফ বি এর ভ্যালুটা নিলেই হয়ে যাচ্ছে। যদি এ আসতো তখন আবার ঝামেলা, নিচে যদি প্রবাবিলিটি অফ এ আসতো তখন আবার এ ঘটা গিভেন দ্যাট বি ঘটা ই, ই ঘটা, আবার বি ঘটা ই না ঘটা, তারপরে আবার বি না ঘটা, আর হচ্ছে ই ঘটা, আবার কি বি না ঘটা, আবার ইও না ঘটা। এই যে চারটা কম্বিনেশন আছে এগুলো সবগুলো কিন্তু এ গিভেন দ্যাট। হ্যাঁ, এই পাশে ই আছে, তো এই সবগুলা যোগ করলে যা পাবো যোগ, কিন্তু এই নিচে এই প্রবাবিলিটি অফ এ পাবো এটা। মানে এখানে যদি প্রবাবিলিটি অফ এ থাকতো, আর এটা ধরেন এস, মানে অ্যালার্ম বাজলে সোফিয়াকে কল দেওয়ার প্রবাবিলিটি কত, তাহলে তো নিচে হবে প্রবাবিলিটি অফ এ। তার মানে হচ্ছে উপরেও আমার জয়েন্ট প্রবাবিলিটি ইউজ করা লাগতেছে, নিচে আবার জয়েন্ট প্রবাবিলিটি ইউজ করা লাগতেছে এখান থেকে।
বুঝতে পারছেন? সো আমাদের এরকম না যে বাইজেন, যে কোনো প্রবাবিলিটির ম্যাথ মানে হচ্ছে একটার সাথে একটা কম্বিনেশন মিলাই থাকতেই পারে, বাইজেন নেটওয়ার্ক থেকেও জয়েন্টও আসতে পারে, বাইজেন নেটওয়ার্ক থেকে কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথও আমাদের থাকতে পারে, যে কোনোটাই থাকতে পারে। ওকে, ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে বলেন তো? কোশ্চেন নাই, বাট আপনি যদি ম্যাম আমাদের কয়েকটা এক্সারসাইজ কোশ্চেন মানে ডক আকারে দিতেন, আমরা জাস্ট এক্সারসাইজ করতাম ওগুলোর উপরে, তো ম্যাম। এরকম আসলে আপনাদের হচ্ছে যেগুলো আমি করাইছি এগুলোর উপরে করেন তাহলেও পারবেন, আমি বলবো এটাই। এক্সারসাইজ এখন আমি যদি দিতে যাই তাহলে সেই অনলাইন থেকে আপনাদের আবার দেওয়া লাগবে। তো অনলাইনে তো আসলে এক্সারসাইজের অভাব নাই, একটা দুইটা সাইট থেকে দেখে এক দুইটা প্রবলেম করলেও হয়ে যাচ্ছে। এখন স্পেসিফিক ভাবে আমি খুঁজে বের করা লাগবে যে এই টাইপের ম্যাথ কোন কোন ওয়েবসাইটে কোথায় আছে, বুঝতে পারছেন? এমন যদি হয়তো আমার কাছে এক্সারসাইজ অনেকগুলো রেডি করা আছে, আমি সেটা আপনাদের অবশ্যই প্রোভাইড করে দিতাম। বাট আমি আপনাদের ক্লাসে যেটা দিয়ে করাইছি এটাই কিন্তু দিয়ে দিছি সাথে সাথে। সো ওরকম এক্সারসাইজ আমার কাছে বের করা নাই দেখে কিন্তু আমি যে দুইটা ওয়ার্ড মানে পিডিএফ ওয়ার্ড ফাইল আপনাদের দিছি, এগুলো দুইটাই চ্যাট জিপিটি ছিল, মানে এক্সাম্পল করানোর জন্য আমি নিছি। কারণ দেখা গেছে অনলাইনে কোনো সাইট থেকেই ডিটেইল পাওয়া যায় না, এক একটা সাইট থেকে এক একটা সূত্র, এক এক রকমের ম্যাথ এরকম পাওয়া যায় আর কি। এই জন্য তো ম্যাম মাথা ঘুরতেছে যে এইরকম ভাবে তো স্লাইডের সাথে দেখানো। রিলেট করতে পারছি না, ইউটিউবে যা দেখছি এটার সাথে স্লাইডে অনেক সময় রিলেট হচ্ছে না। ম্যাম জি ম্যাম, এইটাই ছিল আজকের আমাদের মেইন এজেন্ডা, যে আসলে আমরা ম্যাম রিলেট করতে পারতেছি না, এন্ড দ্যাটস ওয়াই ম্যাম যদি আপনি আমাদেরকে এইভাবে এই একটা। জন্যই আমি কিন্তু এই যে এখন এই যে বা যদি বলেন আমাকে আমাকে আমাদের এইরকম মানে ম্যাথগুলা, এটার তো ম্যাথের কোনো শেষ নেই। আপনাদের টপিক যেটা পড়ানো হয় হুবহু যে সেম এই ম্যাথটাই পরীক্ষায় থাকবে এটা তো কখনোই সম্ভব না। সো আপনাদের থিওরিগুলা, আপনাদের বিশেষ করে আপনি নিজেই দেখেন আপনাদের যে দুইটা সাপোর্টিং ওয়ার্ড ডকুমেন্ট আমি দিছি, অন্য কোনো সেকশনে খোঁজ নিয়ে দেখেন সেগুলোও কিন্তু করানো হয়নি। কারণ এগুলো তো সবার সাথে শেয়ার এবল কোনো কিছু না, এটা নিজে আমি নিজে থেকে একটা এক্সাম্পল আপনাদের হয়তো করাইছি এরকম। সো আপনাদের সূত্র পড়ায় দেওয়ার পরে এই সূত্রে যে কোনো ম্যাথই কিন্তু আসতে পারে। সো আপনারা যদি আমাকে আবার বলেন আবার কিছু ম্যাথ দেন, আমি হয়তো আবার চ্যাট জিপিটি বলতে পারি কিছু ম্যাথ দিতে, সেটা আবার আপনাদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু মানে এক জায়গা থেকে যে আমি কোনো সোর্স পাবো যে সব ম্যাথ এক জায়গায় করে দেওয়া আছে, সেটা কিন্তু আমার আমার কাছে এখন অ্যাভেলেবেল নাই ওরকম। সো আমি বলবো আমি যেই টাইপের মানে সূত্রগুলা বা যেই টাইপের ম্যাথগুলো আপনাদের করাইছে আপনারা এগুলোই সলভ করেন, এগুলো থেকে পরীক্ষা অবশ্যই সবগুলো 100% পারবেন। আমি আমি আপনাদের বলি যে আমি ধারণা করছিলাম যে আমি তো আপনাদের বিভিন্ন মানে ওয়ার্ড ফাইল বা ক্লাসে রুলস দিয়ে দিয়ে সবগুলা ম্যাথে কিন্তু ডিটেইলে করাইছি। সো আমি ভাবছিলাম যদি পরীক্ষায় আমি যা করাইছি এগুলোর মধ্যে থেকে না আসে তাহলে আমি আপনাদের আবার পড়াবো, হয়তো নতুন কিছু রুলস আর কিছু সাইট থেকে আরো কিছু এক্সাম্পল নিয়ে পড়াবো। পরে আমি কিন্তু মানে ডের কোশ্চেন করি নাই একদম। আহ, ইয়ে, তো দেখা গেছে যেহেতু ইভিনিং এ ক্লাস না, ইভিনিং এর কোশ্চেন গুলো আমার ভাগে পড়ছিল। তো আপনাদের ডের কোশ্চেন যারাই করছে দেখি যে আমি যা পড়াইছি হুবহু মানে ওই টাইপের ম্যাথ গুলোই আসছে বেশিরভাগ। হুবহু বলতে হচ্ছে এই আপনাদের করানোর বাইরে কোনো ম্যাথ না আর কি। আমি যে সূত্রগুলা দিয়ে যেগুলা দিয়ে আপনাদের প্র্যাকটিস করাইছি এই টাইপের মধ্যে ঘোরায় পেঁচে এই ম্যাথগুলোই দেখা গেছে আছে। সো এই জন্য কিন্তু আপনাদের কিন্তু আমি প্রবাবিলিটি অনেক আগে করাইছি, আপনাদের কোশ্চেন হয়েছে গত সপ্তাহে, সো আমি কিন্তু আর রিপিট ক্লাস নেওয়া লাগে নাই আমাকে। এই যে আপনাদের কোনো টপিক বাদ পড়ে গেছে সেগুলো আমাকে আবার পড়ানো লাগছে এরকম কিন্তু আমাকে করা লাগে না। সো আমার মনে হয় না আমি যেগুলো পড়াইছি করলে আপনারা পারবেন না। ম্যাম সমস্যা হচ্ছে ম্যাম সিনারিও ধরা, মানে ওই কি বলছে এইটাই আর হ্যাঁ, কি। আপনাদের প্রবাবিলিটি গুলো দেওয়া থাকবে ডিরেক্ট কোশ্চেনে, প্রবাবিলিটি ম্যাথ গুলাতে ডিরেক্ট তো দেখবেন যে যেই ডায়াগ্রামটাই দেওয়া থাকবে, এবার আরো কোশ্চেনে আরো সুন্দর করে ডায়াগ্রামের নিচে লেখা আছে এটা বায়াজিন রুলস, এটা হচ্ছে আপনাদের বায়াস নেটওয়ার্ক বা এটা বাইজেন নেটওয়ার্ক, এটা হচ্ছে মার্কভ মডেল, ফিগারের নিচে সুন্দর করে লেখা আছে। সো আপনি তখন ফিগার দেখেই বুঝবেন যে এটা মার্কভ মডেলের ম্যাথ। এখন আপনাকে জাস্ট কি চাইছে ওই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। তো সূত্রগুলো এমন কোনো সূত্র নাই এখানে দেখানো হয়নি। সো আপনি যদি পারেন আপনি যদি সব, বলে দেয়া থাকে তাহলে মনে হয় পারবো। হ্যাঁ আপনার, এমনিতে যদি আবার বলে দেয়া না থাকে তখন হচ্ছে হয়তো প্রবলেম হতে পারে যে আচ্ছা এখানে কি এইটা এই হ্যাঁ নটা ইউজ হবে নাকি এখন, এটা ইউজ হবে। হ্যাঁ আপনাকে ওই যে বললাম ফিগারটার মধ্যে লেখা আছে এটা কি মার্কভ মডেলের ফিগার, এটা বাইজেন নেটওয়ার্কের ফিগার। সো আপনাকে যখন বলবে না যে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি ম্যাথ দিয়ে করো,
আপনাকে কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে এটা গিভেন আর এটা চাইছে, তার মানে এটা কন্ডিশনাল প্রবাবিলিটি সূত্র হবে। চাইলো যে সোফিয়াকে কল, ডেভিডকে কল, অ্যালার্ম বাজলে সম্ভাবনা কত, তার মানে এই তিনটা জয়েন্ট প্রবাবিলিটি বের করতে হবে। সো এইগুলো আপনাকে বোঝা লাগবে। আপনি যদি ডিটেল পুরাটা পড়েন স্লাইড, আমি বললাম যে আপনারা সবগুলাই পারবেন। স্লাইডের বাইরের বা আমি যে সাপোর্টিং ম্যাথগুলা করাইছি একটা দুইটা, এগুলার বাইরে হচ্ছে নতুন কোনো সিনারিও, নতুন কোনো সূত্র পাবেন না। ওকে। সো এই স্লাইডটা যেহেতু ওপেন করছি, এখান থেকে আবার একটু বলি এখান থেকে কি করবেন। এখানে সামনে এগুলো তো পড়ার কিছুই নেই, আগের জিনিসই ওই স্লাইডের রিপিট গুলা। সো এখানে জয়েন্ট প্রবাবিলিটি একটা ম্যাথ আছে, এগুলা কইরেন। তারপরে হচ্ছে এই যে বেসবল, ফুটবল পছন্দ করা, এইগুলা কিন্তু সবগুলো জয়েন্ট প্রবাবিলিটির ম্যাথ। সো এটা কিন্তু আবার কন্ডিশনাল প্রবাবিলিটি। দেখেন, পড়লেই বোঝা যাচ্ছে এখানে বলতেছে কি, যে একজন মেয়ে মানুষ যদি মেল হয় এবং সে যদি বেসবল পছন্দ করে, তার প্রবাবিলিটি কত। তো মেল এবং কি বেসবল পছন্দ করে, তার প্রবাবিলিটি চাইছে। তার মানে দুইটার জয়েন্ট প্রবাবিলিটি। আবার এখানে বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট এ রেসপন্ডেন্ট ইজ মেল গিভেন দেয়ার ফেভারিট স্পোর্টস ইজ বেসবল। অর্থাৎ যাদের ফেভারিট স্পোর্ট বেসবল ছিল, তাদের মেল হওয়ার প্রবাবিলিটি কত। তো আমাকে কিন্তু বের করতে বলছে মেল হওয়ার প্রবাবিলিটি, আর অলরেডি আমাকে বলেই দিছে যে সে বেসবল পছন্দ করে, তার মানে আমি বুঝতেই পারছি এটা কন্ডিশনাল প্রবাবিলিটি, যে বেসবল পছন্দ করলে মেল হওয়ার প্রবাবিলিটি কত। এখানে কিন্তু জয়েন্ট প্রবাবিলিটি না। সো উপরে কি হবে, মেল বেসবল একত্রে, আর নিচে হচ্ছে প্রবাবিলিটি অফ বেসবল। সো আমরা জাস্ট এই ভ্যালুগুলো থেকে এখানে বসায় দিলে কিন্তু হয়ে যাচ্ছে। এই আর তো কিছু নাই, বাইজের নেটওয়ার্ক তো অলরেডি বললাম। ম্যাম, বলতে মেকআপের রেজাল্ট তো দেওয়া হয় নাই ম্যাম। হ্যাঁ, আপনাদের আজকে আমি বলি, আহ, দিব বলছিলাম আপনাদের একটা সেকশনের টাস্ক আমি দিয়ে দিচ্ছি আজকে, তাও বিকালে 4:30টার দিকে দিছি। আজকে দুইটা এক্সাম ডিউটি ছিল, সারাদিন অফিসে ছিলাম, কিন্তু মাঝখানে টাইম ছিল মাত্র 2 ঘন্টা। তো ওই 2 ঘন্টার মধ্যে আমি একটা সেকশনে খাতা, D2 খাতা দেখে বিকালবেলা দিলাম ওদেরটা। কিন্তু আপনাদেরটা আর ধরতে পারিনি। আপনাদের 11টা খাতা এখন বাকি আছে আমার। হয়তো রাতে দেখতে পারলে রাতে দিয়ে দিব, আমি খাতাগুলো বাসায় নিয়ে আসছি এই জন্য। আর নয়তো বা কালকে পাবেন হয়তো। এবার তিনটা থিওরির 60 মার্ক গতকালকে শেয়ার করছি, শুধুমাত্র মেকআপের খাতাগুলাই এখন বাকি আছে। নাকি আপনাদের সেকশনে দিলাম আমি? এমএস টিমস আপনাদের দিয়ে দিছি না আমি আজকে মেকআপের রেজাল্ট, নাকি দেখছিলেন চেক করে? ম্যাম, আমাদের দেওয়া হয়নি, সম্ভবত অন্য সেশন হইতে পারে। এখানে 9 জনেরটা দিছি, ও আচ্ছা এই তো, এই যে 4:47, এটা D2-তে দিছি তাহলে। হ্যাঁ, আপনাদেরটা বাকি তাহলে। হ্যাঁ, ঠিকই আছে, আপনাদেরটাই বাকি আছে। আচ্ছা ম্যাম, ওইটা দিয়ে নিন, সমস্যা নেই। আচ্ছা, আমি আর হচ্ছে ম্যাম, যেহেতু হ্যাঁ, সবগুলাই দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখে দেখে, আমি অবশ্যই কালকের মধ্যে দিয়ে দিব, টেনশন করার কিছু নাই। ওকে, আমি যেখানে ছিলাম এখন একটু ব্যাক করি। প্রবাবিলিটি এখানে তো গেলাম, এখানে চলে আসিও আগের স্লাইডটাতে এখনো বাকি আছে। ওখানে আমাদের জয়েন্ট প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটির ম্যাথগুলা গেল। হ্যাঁ। সো হচ্ছে এরপরে যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে আপনাদের স্যাম্পলিং, আর হচ্ছে এই লাইকলিহুড ওয়েটিং এর, এই দুইটা থেকে আবার কম্বাইন ম্যাথ করবেন। আমি বলি ওই যে কন্ডিশনাল জয়েন এগুলা নিয়ে এক ধরনের ম্যাথগুলো সবগুলো সলভ করবেন। বাইজেন নেটওয়ার্ক, এগুলো কিন্তু সবই রিলেটেড। সো সব ধরনের কম্বিনেশনগুলো দিয়ে ম্যাথগুলো সলভ করবেন। আপনারা চ্যাট জিপিটি থেকে হেল্প নিয়েও তো সলভ করতে পারেন যদি অনলাইন থেকে কোনো টুলস না পান। ম্যাম ওই দিন শেষে গিয়া স্লাইডের সাথে মিলে না। কোথায় মেলে না? আমি নিজের ঝুঁকি তো, একটু দাঁড়ান। আচ্ছা ম্যাম, আমাদের এই লেকচার 8 আর 9 থেকে ম্যাম কত মার্ক আসতে পারে, মানে ম্যাথ? ম্যাথ আপনাদের পুরো মানে অর্ধেক অর্ধেকের মতো মনে হয় থিওরি ম্যাথ আছে, বা অর্ধেক না হইলেও ম্যাথ মনে হয় একটু বেশি, 20-22 মার্ক, আর ম্যাথ থিওরি মনে হয় আছে 16 থেকে 18 মার্ক। বা টোটাল কোন পার্ট থেকে কত সেটা আমি জানি না। এইভাবে কি স্লাইড ধরে ধরে আলাদা ক্যালকুলেশন করা হয় নাকি? আর এটাও কি কোনো
মানে 50-50 পাবেন আর কি, এরকম হয়তো বাইজিয়ান নেটওয়ার্ক। বলে দিই কিছু ম্যাথ এক্সাম্পল দিতে, দেখি কয়টা দেয়। খুব বেশি কি ডিফারেন্স কিছু আসে কিনা দেখি। বাইজের নেটওয়ার্ক কিভাবে দেখা হয়, তীর চিহ্ন দিয়ে প্রবাবিলিটি গুলা দেওয়া আছে। এই যে এখানে দেখেন প্রবাবিলিটি অফ বি বের করতে বলছে। সো এই বাইজের নেটওয়ার্কের প্রবাবিলিটি অফ বি কিভাবে বের করব? প্রবাবিলিটি অফ বি, বি আবার কার উপরে ডিপেন্ডেন্ট? এর উপরে ডিপেন্ডেন্ট, তার মানে বি গিভেন ডট এর ইন্টু প্রবাবিলিটি অফ এ। যেহেতু বি এরটা চাইছে, তার মানে মার্জিনালাইজেশন মাত্রই কিন্তু আপনাদের মার্জিনালাইজেশন ম্যাথ করাইলাম, তার মানে এর কোনো কিছু দেওয়া নাই, শুধু বি একা চাইছে। তাহলে এ ঘটলে বি ঘটা, আরেকটা কি এ না ঘটলে বি ঘটা। সো দুইটা কি হবে? যোগ হবে, জাস্ট যোগ করে অ্যান্সার দেওয়া আছে। দ্বিতীয়টা কি দেওয়া আছে? কমন বাইজার নেটওয়ার্ক, রেন হইলে ট্রাফিক, রেন হইলে অ্যাক্সিডেন্টের যেটা। সো এখানে হচ্ছে কয়েকটা প্রবাবিলিটি দেওয়া আছে, এখানে কিন্তু এই যে যেটা জয়েন্ট প্রবাবিলিটি, মানে এ আর টি একত্রে ঘটার প্রবাবিলিটি কত, দেখতে পাচ্ছেন? এখন দেখেন এ আর টি দেওয়া আছে, দেওয়া নাই কোনটা বলেন তো? এই ট্রাফিক আর অ্যাক্সিডেন্ট দেওয়া আছে, তাহলে এই ভেরিয়েবল, র্যান্ডম ভেরিয়েবল কয়টা এখানে আমাদের? তিনটা। তিনটা। তো টি আর এ দেওয়া আছে, দেওয়া নাই কোনটা? রেন। রেন দেওয়া নাই, তাহলে রেনের সব কম্বিনেশনকে আমাকে নেওয়া লাগবে না? জি ম্যাম। এই যে এই জন্য দেওয়া আছে দেখেন, সামেশন অফ রেন, অর্থাৎ রেনের সব কম্বিনেশন নেওয়া লাগবে। অর্থাৎ টি ঘটা আর হইলে টি ঘটা আর না হইলে এ ঘটা আর হইলে এ ঘটা আর না হইলে, এই জন্য সামেশনটা শুধু আর এর জন্য ইউজ করা হয়েছে। আর এই দুইটা তো ঘটাই দিছে, না ঘটা তো আর দেয় নাই। বুঝতে পারছেন? তো কই খুব ডিফারেন্স, পরেরটা দেখি। যদি এখানে ছোট ছোট নেটওয়ার্ক দেওয়া, এটা আবার কোনটা? দেখেন বাইজের নেটওয়ার্কের ম্যাথ করতেছি, কিন্তু আমি অলরেডি মার্জিনালাইজেশনের একটা করলাম, এখানে আবার জয়েন্ট প্রবাবিলিটি করলাম, এইখানে আবার কন্ডিশনাল প্রবাবিলিটি চলে আসছে, যেটাকে যেটা বললাম যে কন্ডিশনাল প্রবাবিলিটি দিয়েও আসতে পারে। সো এখানে বলছে যে টেস্ট ডিজিজের সাথে টেস্ট ডিপেন্ডেন্ট, অর্থাৎ আমার কি ডিজিজ হচ্ছে ডিপেন্ড করবে টেস্টের উপরে। সো ডিজিজ, ডিজিজ যেটা হবে এর উপরে তো টেস্টের রেজাল্ট আমরা পাবো আসলে। সো আমাদের ভেরিয়েবল দুইটা ডি আর টি, এখন আমাদের চাইছে যে টি হইলে, টেস্ট রেজাল্টের হইলে ডিজিজ হওয়ার সম্ভাবনা কত। সো আমাদের সূত্রটা বসান, এটা কোন রুলস? বায়াস রুলস। টি হইলে ডি হওয়ার প্রবাবিলিটি, তার মানে উল্টা কি হবে? ডি হইলে টি এর প্রবাবিলিটি ইন্টু প্রবাবিলিটি অফ ডি, আর যেটা ঘটে গেছে এটা প্রবাবিলিটি অফ টি নিচে। এখন এইটা, এটা বের করার জন্য এখন দেখেন তো কি কি ক্যালকুলেট করা লাগতেছে। প্রবাবিলিটি অফ টি ক্যালকুলেট করা লাগতেছে প্রথমে। এখন টি কিভাবে ক্যালকুলেট করবেন বলেন তো? কোনটা থেকে, কোন সূত্র থেকে বের করব? মার্জিনালাইজেশন না? জি প্রবাবিলিটি অফ ম্যাম। টি, তাহলে কি ডি ঘটলে টি ঘটা আর ডি না ঘটলে টি ঘটা। এই যে এটা থেকে প্রবাবিলিটি অফ টি পেয়ে গেলাম। তো প্রবাবিলিটি অফ টি এর ভ্যালু যত পেয়ে গেছি, আর ডি হইলে টি হওয়ার প্রবাবিলিটি অলরেডি আমাকে দিয়ে দিছে 0.99, আর প্রবাবিলিটি অফ ডি, ডি হওয়ার প্রবাবিলিটি ওইখানে দেওয়া আছে। সো এই দুইটা ভ্যালু আমি এই টেবিল থেকে নিয়ে নিলাম, আর টিটা যেহেতু আমাকে দিয়ে দেয় নাই, মার্জিনেশন সূত্র দিয়ে টি বের করে নিলাম, এখন এই সূত্রের মধ্যে বসায় দিলেই আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। এখানে আবার তিনটা দিয়েছে, ক্লাউড, রেন, গ্রাস, সবগুলো তো টেবিল অবশ্যই দেওয়া থাকবে আপনাদের যদি আসে। এখানে কি চাইছে? ডাব্লু হওয়ার প্রবাবিলিটি। সো ডাব্লু হওয়ার প্রবাবিলিটি দেখেন, ডাব্লু কার উপর ডিপেন্ডেন্ট? রেন না ক্লাউডের উপরে? রেনের উপরে। সো রেনের উপর। রেনের দুইটা কম্বিনেশনই নিতে হবে না আমাকে, রেন ঘটা আরেকটা কি রেন না না ঘটা। ঘটা। তার মানে ডাব্লু নিব, সেই ক্ষেত্রে এই যে শুধুমাত্র কম্বিনেশন অল যোগ হবে কার? রেনের। অর্থাৎ ডাব্লু অফ আর প্রবাবিলিটি অফ, এইটার অল কম্বিনেশন। আবার পরেরটা কি হবে? যোগ। আমি দেখাই দিচ্ছি একটা। হ্যাঁ এখানে কি হবে? এই সামেশনটা যদি না দিই আর কি, এইটা যোগ, ঠিক এইটাই হবে এখানে, জাস্ট এখানে নট আর, আর এটাও নট আর। তাহলে যোগ করলে যা পাবো এটা হচ্ছে ডাব্লু, মানে মার্জিনালাইজেশনের সূত্র আর কি, আর কিছুই না। হ্যাঁ। সো পরেরটা কি চাইছে? এই যে কোশ্চেন আফটার ইফেক্ট। আচ্ছা কি কোশ্চেন? হোয়াট ডাজ নোয়িং আর্থকোয়েক ওকার রিডিউস বিলিভ ইন বার্গেরি আফটার হিয়ারিং দ্য অ্যালার্ম? সো এটা আসলে আপনাদের কি চাইছে? once the alarm is occurred multiple cause complete
Knowing an earthquake occur explain the alarm, reducing the probability the burglary cause it. This is the classical explanation way. আচ্ছা, এটা থিওরি চাইছে আর কি। যদি এরকম হয় যে একটা অলরেডি আপনি জানেন, নোয়িং এটা হয়ে গেছে, এটা হওয়ার প্রবাবিলিটি কত, তার মানে এটা কন্ডিশনাল প্রবাবিলিটিতে যাবে। ফুল জয়েন্ট প্রবাবিলিটি, ফুল জয়েন্ট বলতে তিনোটাই দেওয়া থাকবে এ বি সি। যেমন প্রবাবিলিটি অফ এ বি সি, তিনটা ঘটার প্রবাবিলিটি কত। তাহলে কি বলে, এটা তো আরো সোজা, যে এ ঘটার প্রবাবিলিটি কত, এ তো কারোর উপর ডিপেন্ডেন্ট না, শুধু প্রবাবিলিটি অফ এ। তারপরে বি হওয়ার প্রবাবিলিটি কত, বি ডিপেন্ডেন্ট কার উপরে, এর উপরে, তার মানে প্রবাবিলিটি অফ বি ডিপেন্ডেন্ট অন এ। সি হওয়ার প্রবাবিলিটি, সি ডিপেন্ডেন্ট অন বি, তার মানে সি ডিপেন্ডেন্ট, এই তিনটার গুণ করে দিলে যা, এটাই হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি, যেটা এখানে আপনাদের স্লাইডে দেওয়া আছে। শেষ। তো কোনটা পারেন নাই বলেন তো, এই যে আমি এতগুলা দেখাইলাম, এই একটাও কি আপনাদের না করানোর বাইরে, বলেন এবার। বললেন যে ম্যাডাম আপনি যা করাইছেন এক্সাম্পল করতে গেলে অন্যরকম আসে। ম্যাম আমার মনে হয় কি, এই আপনার চ্যাট জিপিটিটা তো ম্যাম মেমোরি লোড করে রাখে, তো এই জন্য আপনার খুব স্মুথলি সবকিছু দিতেছে। আমাদের গুলোতে তো ম্যাম আগে এগুলো দিয়ে ট্রেন করেই না, এই জন্য মনে হয় আমাদেরকে একটু এলোমেলো দিতেছে। চাই না আমি হচ্ছে, যদি আমারটা এটা পেড ভার্সন। কারণ ম্যাম আমি এই সেম প্রম দিলাম, কিন্তু আমার ম্যাম একটু ডিফারেন্ট দিছে, মানে একদম ম্যাম আপনার মতো আসে নাই। তো এই জন্য আসলে ম্যাম আমার মানে মাথায় এটা মনে হইলো। যাই না, বাট আমি তো ওকে কোনো ডকুমেন্ট দিয়ে ট্রেন করাইনি। না ম্যাম, ওই যে আপনি রেগুলার কনভারসেশন করেন, তো ম্যাম ওই ক্ষেত্রে ম্যাম যদি মানে প্রিভিয়াস এইসব মানে কোশ্চেন তৈরি করেন বা এইসব জিনিস নিয়ে বলেন। হইতে পারে, হইতে পারে আপনাদের স্লাইড পড়ানোর সময় তো স্লাইড দিয়ে আমি হয়তো তাকে দিয়েছিলাম, হইতে পারে, সেটাও হইতে পারে। আচ্ছা, আপাতত, বাট আপনি বুঝতে পারলেন তো, একটা শুধু বাইজেন নেটওয়ার্কে আপনাদের দেখাইলাম, সেটা থেকে জয়েন্ট হইতে পারে, মার্জিনালাইজেশন হইতে পারে, কন্ডিশনাল হইতে পারে, আবার আপনাদের কন্ডিশনাল প্রবাবিলিটি হইতে পারে। সো অনেক ধরনের প্রবাবিলিটি একটার সাথে একটা ইন্টার রিলেটেড, এটার কোনো শেষ নেই আসলে। শুধুমাত্র আপনাকে জানতে হবে সূত্রগুলো, আর কিছুই জানা লাগবে না, তাহলে আপনি শুধু অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আচ্ছা, এবার চলে যাই, এগুলা বাদ। এবার চলে যাই আপনাদের পরের টপিক, স্যাম্পলিং। আরেকটা হচ্ছে কি, লাইকলিহুড ওয়েটিং। সো স্যাম্পলিং আর লাইকলিহুড ওয়েটিংটা কি, রিজেকশন স্যাম্পলিংটাও পড়া লাগবে, লাইকলিহুড ওয়েটিং এগুলো পড়া লাগবে। এগুলোর জন্য আপনাদের আবার আমি এই যে আহ, আমি অন্য টিচারদেরও জিজ্ঞেস করছিলাম, আমি তো এরকম আপনাদের পড়াইছি, তো তারাও বললো হচ্ছে যে নিজেদের মতো করে কয়েকটা স্যাম্পল দিয়ে ক্লাসে করায় দিচ্ছে, ম্যাথ দেখায় দিচ্ছে। সো আমি তো অলরেডি আপনাদের ডকুমেন্টও একটা দিয়ে দিছি। সো আশা করি ওগুলা করলে ওই টাইপ, হয়তো সিনারিও ভিন্ন থাকবে, স্যাম্পল ভিন্ন থাকবে, বাট ক্যালকুলেশন করার সিস্টেম তো একই, এটাই আর কি। যেই টিচার যেভাবে করাক আপনারা পারবেন, এটি হচ্ছে কথা। কোথায় আমার স্লাইডটা কোথায়? আচ্ছা, ব্যাকে যাওয়া লাগবে তাইলে। এই যে এখানে আপনাদের লাইকলিহুড ওয়েটিং স্যাম্পলিং করাইছি। এই যে স্যাম্পল বলতে কি বোঝায়, যত ধরনের কম্বিনেশন সম্ভব, যদি আমাদের ভেরিয়েবল থাকে তিনটা, তাহলে আমাদের তিনটা ভেরিয়েবল দিয়ে যতগুলো কম্বিনেশন, অসংখ্য স্যাম্পল হইতে পারে। সো আপনাকে কিছু স্যাম্পল যদি, মানে স্যাম্পলিং, রিজেকশন স্যাম্পলিং, লাইকলিহুড ওয়েটিং থাকে, তাহলে অবশ্যই ভেরিয়েবল দিয়ে একটা সিনারিও দেওয়া থাকবে, বায়াস নেটওয়ার্ক থাকতে পারে। সো এটার উপর বেস করে আপনাকে কিছু স্যাম্পল দিয়ে দিল, যেমন এখানে চারটা আছে, বা আপনাকে পাঁচটা ছয়টা স্যাম্পল দিয়ে দিল। সো এইখান থেকে আপনাকে বললো স্যাম্পল গুলার ওয়েট বের করতে, তখন আপনারা গুণ করে ওয়েট গুলা বের করতে পারবেন। যেহেতু স্যাম্পল বলতে আরো ইজি, কেন, স্যাম্পলের মধ্যে সব ভ্যালু দেওয়া থাকে মোটামুটি, তো তিনটা ভ্যালু জাস্ট গুণফল বের করলে সবগুলাই বের করা যায়। আবার কি, রিজেকশন স্যাম্পলিং, এখন আপনাকে কিন্তু যখনই পরীক্ষায় কোনো কিছু আসবে, তখন তো আপনাকে একটা কোয়েরি করবে যে এইটার প্রবাবিলিটি বের করো। যেমন এখানে আমাদের যে বাইজেন নেটওয়ার্ক আপনাদের করাইছিলাম, এই নেটওয়ার্কটা ছিল এরকম যে হচ্ছে, এই যে ক্লাউড, মানে ক্লাউড হইলে স্প্রিংকলার হইতে পারে, এস, আর ক্লাউডের সাথে কার সম্পর্ক, রেনের সম্পর্ক। আর স্প্রিংকলেন রেন দুইটাই যদি হয়, তাহলে আমাদের ঘাসগুলা ভিজা থাকবে, ওয়েট গ্রাস। তার মানে এই যে এটা হচ্ছে আমাদের সিনারিওটা। এটার উপরে বেস করে কোশ্চেন করছিল যে ওয়েট গ্রাস যদি ট্রু হয়, সেক্ষেত্রে রেন হওয়ার প্রবাবিলিটি কত, মানে এটা যদি ট্রু হয় তাহলে সেই দিন রেন হওয়ার প্রবাবিলিটি কত ছিল, এটা হচ্ছে কোশ্চেন ছিল। সো আপনারা এই সিনারিও থেকে, এবার আমাদের যতগুলো স্যাম্পলিং এখানে দেওয়া ছিল, এই যেমন এতগুলো ছয়টা স্যাম্পলিং দেওয়া ছিল,
সো এখন আপনাদের যদি বলে যে সব স্যাম্পলের আউটপুটকে আমার বের করা লাগবে এটা প্রবাবিলিটি বের করতে গেলে, না, আমার তো ওয়েট গ্রাস বলেই দিছে টু। তার মানে যেই যেই স্যাম্পলে ওয়েট গ্রাস টু নাই, যেমন এটাতে ফলস, তার মানে এটা আমি রিজেক্ট করে দিতে পারি। এটাতে ফলস, এটাও আমি রিজেক্ট করে দিতে পারি। এটাতে ওয়েট গ্রাস ফলস, তার মানে এটা আমি রিজেক্ট করে দিতে পারি। তার মানে এটা হচ্ছে রিজেকশন স্যাম্পলিং, যে কি কোন কোন স্যাম্পলিং রিজেক্ট করে কোনগুলো আমরা রাখবো। আর যেগুলো আমি রাখছি সেইগুলা থেকে এবার আমরা কি করতে পারি, যেগুলো রাখছি আমি তিনটা স্যাম্পল রাখছি, সো তিনটা স্যাম্পলের মধ্যে এবার আমি খুঁজবো কি, ও সবগুলো ভ্যালুই তো দেওয়া আছে আমার, ক্লাউড, স্প্রিংক্লিং, রেন, ওয়েট গ্রাস। তো আমি দেখবো কি আমার রেন ট্রু কোনটাতে আছে। সো আমি যেগুলো এইটাকে রাখছি, তো এটার মধ্যে আমাদের রেনটা কি আছে, এই যে রেন ট্রু, এই যে দেখেন আর ট্রু, এটা তো রেন ট্রু, এটা তো রেন ট্রু, তার মানে তিনটার মধ্যে তিনটাতেই রেন ট্রু। তার মানে আমরা দেখতেছি যে ঘাস যদি ভিজা হয় সেক্ষেত্রে রেন হওয়ার প্রবাবিলিটি 100%, মানে ওয়ান, পুরোপুরি ওয়ান। আর না হওয়ার প্রবাবিলিটি তার মানে জিরো। ঠিক একইভাবে লাইকলিহুড ওয়েটিং যদি হয় তাহলে কি করব, জাস্ট প্রত্যেকটা স্যাম্পলে ওয়েট বের করব। এগুলো আপনাদের করানো হয়েছে, ওই নিয়ম দেখে করবেন। তারপর সূত্র কি, যতগুলো ওয়েট আছে সেটা নিচে যাবে, এই যে সবগুলোর ওয়েট, আর যত জায়গায় আর এর ভ্যালু ট্রু আছে এইগুলো উপরে যাবে। আর এর ভ্যালু ট্রু তিন জায়গায় আছে, এই তিনটা উপরে আর এটা নিচে। তো এত বাই এত ডিভাইড করলে যেটা পাবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার থাকবে। তবে আপনাদের এখানে হয়তো কিছুটা ভুল আছে, যেমন লাইকলিহুড ওয়েটিং এর আর স্যাম্পলিং এর ম্যাথের অ্যান্সার অলওয়েজ সেম আসে। এখানে রিজেকশন স্যাম্পলিং গুলো তারা ক্যালকুলেট করছে, এগুলো আসলে ক্যালকুলেট করার দরকার নাই, যেগুলো রিজেক্ট, রিজেক্ট গুলো ক্যালকুলেশন না করলে আপনারা দেখবেন যে আপনাদের অ্যান্সার ওয়ানই আসবে। কারণ রিজেক্ট গুলো যদি আমি বাদ দিয়ে দেই, রিজেকশন গুলো যদি বাদ দিয়ে দেই, তাহলে থাকেই তিনটা, তো তিনটার ভ্যালু যা, আর উপরে তো তিনটাই হচ্ছে, সো উপরেরটা নিচেরটা একই ভ্যালু দিয়ে যদি ভাগ দিই তাহলে তো আনসার ওয়ানই আসে। আপনাদের এই টাইপের ম্যাথ আমি একটা ওই যে ইউটিউব ভিডিও থেকেও দেখাইছিলাম না ক্লাসে, মনে আছে আপনাদের? জি ম্যাম, জি ম্যাম। হ্যাঁ, ওই ভিডিও থেকেও আপনারা ওই ম্যাথটা দেখে ওগুলো সলভ করতে পারেন, এর বাইরে সলভ করার দরকার নেই। ওকে, তারপরে হচ্ছে আপনাদের লাস্ট টপিক হচ্ছে মার্কভ মডেল। মার্কভ মডেল থেকে ম্যাম, অলরেডি বললাম। হ্যাঁ, বলেন। ম্যাম ওই যে যেটা লাইকলিহুড ওয়েটিং, হ্যাঁ, ওইটার ক্ষেত্রে ম্যাম একটা জায়গায় যেটা করছে যে যেগুলা ম্যাম এভিডেন্স দেয়া আছে হ্যাঁ, বলেন, আমি শুনতেছি, সমস্যা নেই। ওইগুলাতে ম্যাম ইয়ে করছে যে মানে ওইগুলার ওয়ান ধরছে আর যেগুলা দেয়া নাই ওইগুলা জাস্ট গুণ করে দিছে এই। হ্যাঁ, 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 যেগুলা দেওয়া আছে এইগুলাকে কিন্তু ওই যে আমিও আপনাদের ভিডিও থেকে করাইছিলাম যে অলরেডি তো গিভেন, ওইটা তো দেওয়াই আছে। সো ওইটা যদি ম্যাম আমি তো ওয়ান ধরে ওয়ানকে যদি কোনো কিছু দিয়ে গুণ করি ওইটা কি চেঞ্জ হয়? না ম্যাম। তাহলে ওই ওয়ানেই থাকে, সো ওইটা আপনার না ধরলে একই কথা। বুঝতে পারছেন, জাস্ট জি সবগুলা ভ্যালু গুণ করতেছে কিনা জানার জন্য ওয়ান গুণ করে যায়, বাট ওইটা না গুণ করলেও কিন্তু একই কথা। ওয়ান দিয়ে কোন কিছু গুণ করা আর না করা একই কথা। জি ম্যাম আমাদের বুঝতে পারছি। ইভিডেন্সের সাথে যেগুলো দেওয়া নাই ওইটার ক্যালকুলেশন আমরা টেবিল থেকে নিয়ে নিয়ে বসাই, আর যেটা দেওয়া সেটা তো ওয়ানই, কারণ এটা তো আমার অলরেডি গিভেন, মানে অলরেডি আমার স্যাম্পলের মধ্যে ওইটার ভ্যালুটা দেওয়াই আছে, ঠিক না? জি ম্যাম। মানে কোয়েরির মধ্যে দেওয়া আছে, সরি, হ্যাঁ। জি ম্যাম বুঝতে পারছি। আরেকটা হচ্ছে ম্যাম কোশ্চেন যে আম, ধরেন একটা ডেসক্রিপশন দেওয়া আছে, মানে আপনি যে ডকটা শেয়ার করছিলেন এখানে তো শুধু ডেসক্রিপশন দেওয়া আছে তাই না, শুধু ভ্যালু দেওয়া আছে, হ্যাঁ, 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 টেবিল করা নাই। তো আসলে এই যে টেবিলের ক্ষেত্রে কি? বললাম চ্যাট জিপিটির এক্সাম্পল, তো চ্যাট জিপিটি টেবিল বানায় দেয় না। আচ্ছা তো ঠিক আছে, ওইটা আমি বুঝতে পারছি। কিন্তু আমরা যখন এটাকে টেবিলে ট্রান্সফর্ম করব তখন কি হচ্ছে ম্যাম এক একটা ভেরিয়েবল দিয়ে নিচে ট্রু ফলস এভাবে লিখবো, নাকি হচ্ছে যে ম্যাম নিগেশন সাইন ইউজ করে লিখবো? আপনার আমি বলি ওই যে দুইটাই বললাম, যে আপনারা চাইলে কোনো একটা ভেরিয়েবলকে, পরীক্ষা তো বেশিরভাগ ভ্যালুগুলো দেওয়াই থাকে, যেমন একটু আগে যেটা বললাম যে ক্লাউড হইলে স্প্রিংক্লেন বা রেন, আর এই দুইটার সাথে আবার ওয়েট গ্রাস। সো এই টেবিল সি এর ভ্যালুগুলো যখন আমরা ক্যালকুলেট করব, এখানে প্লাস সি মানে ঘটা, আর মাইনাস সি দিয়ে বোঝাচ্ছে না ঘটা। আবার সি, শুধুমাত্র সি হচ্ছে ঘটা, নট সি মানে না ঘটা। এরকম অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারেন আপনাদের ইচ্ছা। বুঝতে পারছেন? জি ম্যাম। আপনাদের এইগুলা রিপ্রেজেন্টেশন নিয়ে কোনো ঝামেলা নাই, বাট পরীক্ষায় যদি দেওয়া থাকে এগুলো একটু বুঝতে হবে, প্লাস সি মাইনাস সি বা সি নট সি এরকম। আপনাদের তো ল্যাটেকে কোশ্চেন আসে অনেক সময়, ল্যাটেক ফাইলে নট সি চিহ্নটা বসানো অনেক কঠিন হয়ে যায়। আবার হচ্ছে হচ্ছে বিভিন্ন ধরনের চিহ্ন বসানো কঠিন হয়ে যায়, তখন অনেক সময় দেখা যায় যে পরীক্ষায় প্লাস মাইনাস চিহ্নগুলো বসায়। আবার অনেক সময় সি নট সি না বসায় উপরে সি লিখে দেয়, টেবিলের উপরে লেখা থাকলো
আপনাদের উপরের টেবিলের উপরেই লিখে দিলাম সি, আর উপরে দেখলাম নিচে লিখলাম ওয়াই ইয়েস আর নো। তার মানে কি বোঝাচ্ছে? এটা বলছে ইয়েস দিয়ে বোঝাচ্ছে সি ঘটা, নো মানে হচ্ছে সি না ঘটা। এটা কিন্তু কোনো চিহ্ন তখন আর বসানো লাগে না। তো এগুলো একটু বুঝলেই চলবে, আর কিছুই না, জাস্ট রিপ্রেজেন্টেশনটা। তারপর লাস্টের টপিক ছিল এই যে মার্কভ মডেল আর হিডেন মার্কভ মডেল। অলরেডি এটা নিয়ে কিন্তু বলে ফেলছি, কিছু বলার নাই এগুলা। হ্যাঁ, হিডেন মার্কভ মডেল, আচ্ছা থিওরি যেহেতু বাদ দিয়েছে বাদই দেন। থিওরির জন্য এই যে এই দুইটা স্লাইড আরো বেশি ইম্পর্টেন্ট। ইথিক্স, এগুলো অলরেডি সবই পড়তে হবে, না টপিকই আছে চারটা। যে ইথিক্স এর রুল মানে কি কি, ইথিক্স কি, এলিমেন্ট গুলা কি কি, ফান্ডামেন্টাল এলিমেন্ট ফেয়ারনেস, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি, প্রাইভেসি, সেফটি। হ্যাঁ, যদি আমি চাই যে ইথিক্স এর প্রিন্সিপাল গুলো লিখো তাহলে সবগুলাই বলবেন। যদি আলাদা 2 নম্বরের কোশ্চেন আসে যে ট্রান্সপারেন্সি বলতে কি বোঝায়, একটা এআই সিস্টেমকে ট্রান্সপারেন্ট হওয়া কেন জরুরি, তাহলে অবশ্যই ওইটাও এক্সপ্লেন করতে পারেন। যে যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে সে আউটপুটের সাথে আমাকে এক্সপ্লেনও করে দিবে যে এটা কেন সে জেনারেট করলো। সেই ক্ষেত্রে আমরা মানে ব্যাক এন্ডটাও জানতে পারতেছি এটা আমাদের সাথে আউটপুটটা ট্রান্সপারেন্ট থাকে। তখন হয় কি এই সিস্টেমকে ট্রাস্ট করার সুবিধা হয়। তো প্রত্যেকটার এক্সপ্লেনেশন আছে এখানে, এগুলা পড়বেন। যে এআই ইথিক্সটা কেন জরুরি, নিডস অফ এআই ইথিক্স, তারপর রেসপন্সিবল এআই বলতে কি বোঝায়, এইগুলো আপনাদের সিনারিও কোশ্চেন আসে অনেক সময়। সো ধরতে গেলে আপনাদের কোনটা চাইছে, রেসপন্সিবল এআই, এক্সপ্লেনেবল এআই, নাকি এআই অ্যালাইনমেন্ট প্রবলেম, এটা জানার জন্য আপনাকে কিন্তু সবগুলাই জানা লাগবে। সো আমি যদি আপনাকে বলে দিই যে আপনি রেসপন্সিবল এআই পড়া লাগবে না, এক্সপ্লেনেবল এআই পড়বেন, তার মানে তখন দেখবেন পরীক্ষা যদি বলে দিল না এক্সপ্লেনেবল, বাট সিনারিওটা পড়ে কিন্তু আপনি ধরতেই পাচ্ছেন না। আপনারা যদি 3টা টপিকই জানেন যে রেসপন্সিবল এআই বলতে যে এআই এর মধ্যে এই কোনো এআই তৈরি করার আগেই যদি আমি তার মধ্যে ইথিক্সের সবগুলা জিনিস দিয়ে তৈরি করি তখন এটা রেসপন্সিবল এআই হিসেবে কাজ করে। যে সে আমার কারো প্রতি বায়াস থাকবে না, তারপরে হচ্ছে সে এক্সপ্লেন করবে, ট্রান্সপারেন্ট থাকবে। সো এই ধরনের যদি জিনিসপত্র থাকে তখন আমাদের এগুলোকে রেসপন্সিবল এআই বলি। আবার এক্সপ্লেনেবল এআইটা কি ছিল, যে আউটপুট জেনারেট করার সাথে সাথে এক্সপ্লেনও করে। যেমন হচ্ছে 2টা কমন ফিচার ছিল এক্সপ্লেনেবল এআই এর। আর আরেকটা কমন কোশ্চেন হচ্ছে যে ট্রেডিশনাল এআই সিস্টেম, ট্রেডিশনাল এআই সিস্টেম বলতে আমরা যেগুলো বুঝাই ডিপ লার্নিং, মেশিন লার্নিং। সো ডিপ লার্নিং, মেশিন লার্নিং শুধুমাত্র আমাদের ক্লাসিফিকেশন, প্রিডিকশন করে দেয়, বাট সে কিন্তু অ্যান্সার দিতে পারে না যে সে কেন এটা অ্যান্সার দিচ্ছে, এটা জেনারেট করছে। এইটা না হইলে আমার অন্যটা কি হইতে পারতো। হ্যাঁ, আমার আমি কতটুকু গুড অ্যান্সার পাচ্ছি, কতটুকু ব্যাড অ্যান্সার পাচ্ছি, কোনো কিছুর প্রতি সে বায়াস কিনা, এগুলোর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো করলে বোঝা যায়। কিন্তু সে তো এই ধরনের অ্যান্সার দেয় না। সো এক্সপ্লেনেবল এআই আর আমাদের টুডে বর্তমানে যে মেশিন লার্নিং, ডিপ লার্নিং, ট্রেডিশনাল এআই যেটাকে বলি, এগুলোর মধ্যে পার্থক্য কি, এইগুলা জানা। অ্যালাইনমেন্ট প্রবলেম কি, ধরেন আপনাকে একটা সিনারিও দিল, যেমন এখানে এক্সাম্পলটা আমি বলি যে বললো যে আপনার একটা এআই আপনি সিস্টেম বানাইলেন, সেটাকে বললেন সব আপনার রুমের সব ডার্ট ক্লিন ক্লিন করে দিতে। সে কি করলো, দেখলো আপনার রুমের থালা বাসন এগুলো ডার্টি ছিল, সেই সবগুলা ফেলে দিচ্ছে, আপনার রুমের ফার্নিচারও ফেলে দিছে। সো সেইখানে কোন এআই এর কোন সমস্যাটা ছিল, কোন সমস্যার সমাধান করলে তখন আপনি সলভ করতে পারতেন, তখন আপনার অবশ্যই বলতে হবে যে এখানে এই অ্যালাইনমেন্ট প্রবলেমটা ছিল। কেন? কারণ সে হিউম্যানের কমান্ড বুঝতে পারে, হিউম্যানের কমান্ড অনুযায়ী কাজ করতে পারে, বাট হিউম্যানের ভ্যালু বুঝতে পারে না, যে হিউম্যান কি চাচ্ছে। হ্যাঁ, হিউম্যানের এআই ক্যাপাবিলিটি আছে, বাট তার মধ্যে আমাকে অবশ্যই হিউম্যান ভ্যালু যদি অ্যাড করতে পারি তখনই আমি এটাকে বলতে পারবো এটা এআই অ্যালাইনমেন্ট। যেমন আপনাদের সোশ্যাল মিডিয়ার কথা বলছিলাম, যে আমি যদি বলি যে ভিউ বাড়ায় দাও, তখন সে কি করতেছে, বিভিন্ন ধরনের ভুয়া নিউজ, আনইথিক্যাল জিনিসপত্র শেয়ার করা শুরু করে দিল। সেক্ষেত্রে সে কিন্তু আমার কমান্ড ঠিকই এআই কিন্তু ঠিকই কাজ করতেছে, কিন্তু হিউম্যানের ভ্যালু সেই ক্ষেত্রে ফুলফিল হচ্ছে না। আমি কিন্তু চাইনি যে আমার সোশ্যাল মিডিয়াতে কোনো ধরনের মিস ইনফরমেশন আর ছড়ায়া যাক। সো সেক্ষেত্রে হিউম্যানের ভ্যালু অনুযায়ী কাজ করাইতে চাইলে অবশ্যই এটা অ্যালাইনমেন্ট প্রবলেম হলো। সো আপনাদের ডিপলি যাওয়া লাগবে না, জাস্ট থিওরিটিক্যাল জিনিসপত্র এখানে যা যা আছে পড়বেন, তাহলে অ্যান্সার করতে পারবেন এই স্লাইডে যা যা আছে। আর লাস্টের স্লাইড যেটা ছিল জেনারেটিভ এআই, এই স্লাইডটা অনেক বড়, বাট আপনাদের অনেক টপিক আমি কমায় দিছিলাম এখান থেকে। লাস্ট ক্লাসে একই জিনিস 2 দিন বলা লাগতেছে, ক্লাস করেন নাই দেখে। এখানে বলছিলাম এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, ডিপ লার্নিং থেকে জেনারেটিভ এআইটা ব্রাঞ্চ কেন আর কি, বা জেনারেটিভ এআই কি করে, কি কি জেনারেট করতে পারে। তারপরে আপনাদের কমপক্ষে 5টা জেনারেটিভ এআই এর নাম পড়ে যাবেন। যখন একটা হচ্ছে চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি দিয়ে কি করা যায়।
ধরেন জিমিনি একটা এক্সাম্পল, জিমিনি দিয়ে কি করা যায়, এলএলএম এম এটা দিয়ে কি করা যায়, এরকম পাঁচটা আহ, পাঁচটা হচ্ছে জেনারেটিভ এআই এর নাম, সেগুলো দিয়ে। যেমন হচ্ছে আমাদের এখানে জেনারেটিভ এআই এগুলো সবই জেনারেট করতে পারে, বাট চ্যাট জিপিটি কিন্তু আবার ভিডিও অডিও জেনারেট করতে পারে না, শুধু টেক্সট জেনারেট করতে পারে। ইমেজও পারে, বাট খুবই ভালো না একদমই। সো কোন জেনারেটিভ এআই কোন ফিল্ডের জন্য ভালো, এরকম পাঁচ পাঁচ ছটা এক্সাম্পল নিজে থেকে পড়ে গেলেন। তারপরে হচ্ছে এআই মানে জেনারেটিভ এআইটা এখন কেন সম্ভব হচ্ছে, মানে এআই যে ভার্সনটা নতুন আসছে আমাদের জেনারেটিভ এআই, কারণ কি আমাদের এখন লার্জ ডাটা সেট আছে, আমাদের কম্পিটিশনাল পাওয়ার আছে, আমাদের মডেল আছে এখন, এআই মডেলগুলো অ্যাভেলেবেল, ওপেন সোর্স মডেল আছে, এই জন্য আসলে আমরা জেনারেটিভ এআই ইউজ করতে পারতেছি। এইগুলার পড়া লাগবে না, এগুলা পড়া লাগবে না বলতে এইগুলা পড়া লাগবে এই যে এখান থেকে, এই যে ইউজ কেস, ইউজ কেস বলতে জেনারেটিভ এআই এর ইউজগুলা কি কি, কন্টেন্ট জেনারেশন, কোশ্চেন জেনারেশন, সব কিছু নামগুলা পড়বেন, কি কি জেনারেট করতে পারে সবকিছু। এখন চলে যাবে এলএলএম অ্যালগোরিদম, খুব ইম্পর্টেন্ট। এলএলএম অ্যালগোরিদম কি, এই একটা অ্যালগোরিদমই পড়ানো হচ্ছে আপনাদের এই স্লাইডে। আমাদের জেনারেটিভ এআই কিন্তু অনেক ধরনের অ্যালগোরিদম ইউজ করে, সো এলএলএম অ্যালগোরিদমটা আমাদের চ্যাট জিপিটি ইউজ হয়, এটা পুরো ভার্সনটাই পড়বেন যে এলএলএম অ্যালগোরিদম কিভাবে কাজ করে, টোকেনাইজ করা, টোকেন এমবেডিং করা, এইগুলো অনলাইনেও আছে, চ্যাট জিপিটি থেকে এক্সাম্পল দিয়েও পড়তে পারেন। ম্যাম, এইটার যদি ডায়াগ্রাম বলে তাহলে হচ্ছে যে মোটামুটি একটা স্ট্রাকচার দিলেই তো হবে, তাই না? মানে ভ্যালিড হ্যাঁ, স্ট্রাকচার। মানে ধরেন আপনি ইনপুটের মধ্যে একটা ডাটা দিলেন, টোকেনের মধ্যে এখানে লিখলেন আই লাভ এআই, তাইলে টোকেনে কি হবে, আই লাভ এআই, তিনটা টোকেনে ভাগ করবে এটাকে, ঠিক না? সো টোকেন এমবেডিং মানে স্টেপ বাই স্টেপ শুধু একটা এক্সাম্পল দিয়ে ভেঙে দেখায় দিলেন, তাইলেই হবে, এতটুকু শিখলেই হবে। এলএলএম এর স্ট্রাকচার শিখতে পারেন চাইলে। তারপরে এলএলএম এর ইউজ কেসগুলো অবশ্যই পড়া লাগবে, যে এলএলএম কোন কোন সেকশনে ইউজ হয়, সামারাইজিং এর জন্য, কোশ্চেন অ্যান্সার করার জন্য, মেশিন ট্রান্সলেটের জন্য, কোড জেনারেশনের জন্য, এগুলো পড়া লাগবে ইউজ কেসগুলো। বিজনেস পারপাসে আলাদা করে পড়া লাগবে না, এই স্লাইডটা বিজনেস রিলেটেড, এই জন্য অনেক জায়গাতে দেখবেন যে লেখা আছে বিজনেসের ইউজ কেসগুলো কি কি। সো এই যে এলএলএম এর অ্যাপ্লিকেশন, ইউজ কেস অ্যাপ্লিকেশনগুলো প্রায় সেমই, যে কোথায় কোথায় ইউজ হচ্ছে। পরে অনেক ইম্পর্টেন্ট আরো কিছু জিনিস আছে, যেমন ওপেন সোর্স মডেল কি, প্রোপ্রাইটারি মডেল কি, তারপরে এলএলএম কি, সফটওয়্যার এজ এ সার্ভিস কেন বলা হচ্ছে, এটা আবার হচ্ছে এলএলএম মডেলটা ফাইন টিউন মডেল কিনা, ফাইন টিউন মডেল বলতে কি বোঝায়, এই যে এখানে দেখেন, এই যে প্রোপ্রাইটারি মডেল বা সফটওয়্যার এজ এ সার্ভিস এলএলএম, এটা সুবিধা অসুবিধা, আবার ওপেন সোর্স যে মডেলগুলো আমরা পাই এগুলো সুবিধা অসুবিধা, এগুলো পড়বেন। পরে ফাইন টিউন মডেল কি, যেটা আমাদের সিম্পলি ট্রেন করা, আমাদের মডেল দেওয়া হয়, আমরা আবার আমাদের আমাদের ডাটা সেট দিয়ে আমরা আবার এই মডেলটাকে ট্রেন করে নিজেদের পারপাস ইউজ করতে পারি, এই ধরনের মডেলগুলোকে ফাইন টিউন মডেল বলা হয়। সো ফাইন টিউনের আবার দুইটা আছে, স্পেসিফিক টাস্ক, একটা হচ্ছে আপনাদের যে ডোমেনের অ্যাডাপ্টেশন যেটা, এই দুইটা পড়বেন। এইখান থেকে আবার এগুলো বাদ দিতে পারেন, এগুলো বাদ, এটা পড়বেন যে মাল্টি লেয়ার এলএম এর সুবিধা সিঙ্গেল লেয়ার থেকে। হুম, এগুলা বাদ দিতে পারেন। এগুলো বিজনেস পারপাসে বলা, তো এই যে একটা বিজনেস এলএলএম মডেল কিভাবে ইউজ করা যায় লাস্ট পর্যন্ত পিপলদের অ্যাডাপ্ট করা ওই মডেলের উপরে, এগুলো পড়াইছিলাম ক্লাসে, যদিও এগুলা না পড়লেও চলবে। আহ, আচ্ছা, এটা পড়া লাগবে, যে আমাদের এআই এর যত পটেনশিয়াল রিস্ক এন্ড চ্যালেঞ্জ, এটা আবার দেখবেন আগে স্লাইডের সাথে মিলে, যে আমাদের যদি বায়াসনেস থাকে, ইথিক্যালি সেগুলো না মানে, সেই ক্ষেত্রে কি কি ধরনের সমস্যা হবে। তারপরে হচ্ছে প্রাইভেসি আর একটা হচ্ছে সিকিউরিটি, এই দুইটা পার্টি পড়বেন, এই যে প্রাইভেসি, এরপর একটা হচ্ছে সিকিউরিটি জেনারেটিভ এআই, এগুলো পড়া লাগবে না। ইথিক্যাল কনসিডারেশন অলরেডি বললাম, এটা পড়া লাগবে। এলএলএম বলি, এআই বলতে এগুলোর ইথিক্যাল কনসিডারেশন বলতে কি বোঝায়, আপনাদের প্রতিটা টার্মই ভালো করে পড়বেন, এই যে বায়াসনেস বলতে কি বোঝায়, ট্রান্সপারেন্সি বলতে কি বোঝায়। হ্যাঁ, এইটা পড়বেন। বায়াস রেনফোর্সমেন্ট লুপ, আমাদের রেনফোর্সমেন্ট লার্নিং এ কি হয়, নিজে নিজে লার্ন করে, পুরো লুপটা চলতেই থাকে লার্নিং। সো অনেকগুলো ইটারেশন পরে যায় কিন্তু মেশিন লার্নিংটা শেষ হয়। সো ট্রেনিং এর সময় যদি হিউম্যান বায়াস ডাটা দিয়ে ট্রেন করাই, মডেলটাও বায়াস হবে, আউটপুটও বায়াস হবে, আবার সে আউটপুট দিয়ে আবার সে ফিডব্যাক নিয়ে আবার সে ওইভাবেই লার্ন হবে, এতে করে পুরো মডেলটাই বায়াস রেনফোর্সমেন্ট লুপ হয়ে যাবে। তারপর এই যে এইগুলো পড়বেন, এই যে এলএলএম এর হ্যালোসিনেশন বলতে কি বোঝায়,
এলএলএম কিন্তু আপনাদের প্রিডিকশন অ্যালগোরিদম। হ্যালোসিনেট বলতে সে কি করে, প্রিডিকশন করে, যার প্রবাবিলিটি বেশি পায় সেটাই দিয়ে দেয়। এটা কিন্তু অ্যাকুরেট অ্যান্সার না। আমাদের প্রবাবিলিটি কিন্তু কখনো অ্যাকুরেসি না। অ্যাকুরেট কালকে বৃষ্টি হবে না সানি হবে এটা কখনোই কেউ বলতে পারে না, কিন্তু এলএলএম অ্যালগোরিদম বলতে পারে, আপনাকে অ্যান্সার করলে বলে দিবে ধরেন। সো সে কিন্তু হ্যালোসিনেট করে। সো এখানে হ্যালোসিনেশন বলতে কি বোঝায়, ডেঞ্জারাস কখন হ্যালোসিনেশনটা, এগুলো পড়বেন। তারপর ইন্টেন্সিক হ্যালোসিনেশন আর এক্সটেন্সিক হ্যালোসিনেশন এক্সাম্পল দিয়ে পড়াইছিলাম, এই দুইটার পার্থক্য পড়বেন। আর এই যে হিউম্যান বায়াস, ডাটা বায়াস, এটার সাথে অ্যালগোরিদম বায়াসও পড়বেন। শুধুমাত্র যে ডাটাই বায়াস হয় তা কিন্তু না, অ্যালগোরিদমও বায়াস হইতে পারে। যে অ্যালগোরিদমটা দিয়ে আমি কাজ করবো ওইটাও বায়াস আউটপুট দিতে পারে। তারপরে এই যে এই টপিকটা পড়বেন, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন কি। হিউম্যান আর কম্পিউটার ইন্টারাকশনের মাধ্যমে আমাদের এটা সুবিধা কি আছে আর এটার অসুবিধা কি আছে। মানে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনের মানে পক্ষে কি কি আর্গুমেন্ট আছে আর বিপক্ষে কাউন্টার আর্গুমেন্ট গুলা কি কি। মানে এই এই জিনিসটা পড়লে আপনি বুঝে যাবেন মূলত যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন কি। এটা হচ্ছে জানা বিষয়টা মেন। এগুলো বাদ দিতে পারেন, লাস্টে হচ্ছে এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা পড়বেন। প্রম্পট ইঞ্জিনিয়ারিং কি, কি কি প্রম্পট আমরা দেই, জাস্ট এতটুকু। প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর সুবিধা কি, টাইপস অফ প্রম্পট, এই আর কিছু এক্সাম্পল দেওয়া আছে প্রম্পটের, এগুলা দেখবেন তাইলে হবে। ভাবছিলাম আধা ঘন্টা টাইমে হয়ে যাবে, অলরেডি 1.5 ঘন্টা হইতে যাচ্ছে। বলেন আর কারো কোনো কোনো কিছু আছে কিনা, আপনাদের পড়ারও তো টাইম দরকার। উফ, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন তো। হ্যালো। না ম্যাম, কারোর না মনে হয় ম্যাম, কোনো এখন কোশ্চেন একটু নেই। দেখি ম্যাম, নিজে নিজেই ট্রাই করি। হ্যাঁ সেটাই, ট্রাই করেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে, পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে আশা করি। আপনাদের হচ্ছে ওই থিওরি যেহেতু হাফ মার্ক আছে, আপনাদের দেখা যাবে এই যে এআই সম্বন্ধে সবাই জানেন, যা শুধু দরকার স্পেসিফিক একটু যদি নলেজ নিয়ে যান, যে অ্যালাইনমেন্ট প্রবলেমটা কি এতটুকু যদি জানেন, এক্সপ্লেনেবল এআই বলতে কি বোঝায়, জেনারেটিভ এআই আসলে জিনিসটা কি, এলএলএম অ্যালগরিদমটা কি, এই শুধু কি কি জিনিসগুলো যদি নলেজ নিয়ে যান, তাও দেখা যাবে যে প্রতিটা কোশ্চেন হয়তো ইউজ কেস চাইলে নিজে থেকেও কিছু লিখতে পারবেন। বুঝতে পারছেন? সো দেখা যাবে যে থিওরিগুলা কোশ্চেন অ্যান্সার করা আপনাদের জন্য ইজি হবে এবার। হয়তো যেগুলা বললাম এইগুলা যদি শুধু অল্প অল্প জানেন, আর ম্যাথমেটিক্যাল টার্মগুলো শুধু একটু বেশি জোর দিয়ে সলভ করা লাগবে। আপনাদের ম্যাথমেটিক্যাল ফাজি লজিক একদম সোজা, আর মিন ম্যাক্স আলফা বিটা তো আপনারা সবাই পারেন, কারণ এগুলো সিটিতেও পড়ছেন, শুধু প্রবাবিলিটির ম্যাথগুলো একটু জোর দিয়ে করা লাগবে। ওকে, বেস্ট অফ লাক, আশা করি সবার ভালো হোক এক্সাম। ঠিক আছে, সবার জন্য দোয়া রইল, আল্লাহ হাফেজ। ম্যাম, হ্যাঁ বলেন। ম্যাম আমরা অনেকে প্রেজেন্টেশন দিতে পারিনি ম্যাম, এখন এটা কি কোনোভাবে এটা নেওয়া যায়? যেদিন মিস হয়েছে সেদিন আমাকে জানানোর দরকার ছিল। আপনাদের 60 মার্কসের মার্ক শেয়ার করার পরে আপনি এখন আমাকে প্রেজেন্টেশন জানাচ্ছেন। যে ম্যাম একজন এর আগে প্রেজেন্টেশন ম্যাম দিতে বলতে পারে নাই, চাচ্ছিল। সে আমাকে জানাইছে, তার রেকর্ডিং আমি নিয়ে তার মার্ক আমি বসায় দিছি। এখন আপনি আপনাদের 30 তারিখের মধ্যে এগুলো অবশ্যই জানানো দরকার ছিল ক্লাস শেষ হওয়ার আগে। আজকে বললে এখন কেমনে হবে বলেন। আমরা কি রেকর্ডিং করে দিয়ে দিতে পারি ম্যাম? সেটা তো অবশ্যই দিতে পারতেন কোনো রিজনে যদি মিস হয়, বাট সেটা আজকে কেন বলেন। ম্যাম এর আগে ম্যাম বলার হয় না আর কি। আপনার যদি ইচ্ছা থাকতো, মার্কের বিষয়ে আপনি কনসার্ন থাকতেন, আপনি অবশ্যই আমাকে জানাইতেন। যেদিন প্রেজেন্টেশন দিতে পারেন নাই সেদিনই তো জানানোর কথা, ম্যাডাম আমার ওই দিন এই সমস্যা, আমার টিমের এই সমস্যা, আমি দিতে পারতেছি না। হ্যাঁ ম্যাম। এই টপিক নিয়ে তো আজকে 4 তারিখে কথা বলার কিছু না, বলেন তো এই আপনাদের সিটি বা এগুলা নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে। ওকে, আপনি আমাকে রেকর্ডিং করে পাঠায় রাখেন, যদিও আমি কতটুকু হচ্ছে ইভালুয়েট করবো আমি জানি না, আপনি পাঠান আমাকে। আচ্ছা, থ্যাংক ইউ ওকে। ম্যাম। আচ্ছা, বাকিদের আর কারো কোনো কথা না থাকলে আমি মিটিংটা শেষ করে দিচ্ছি। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওকে, সবাইকে আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।